শুরু করি। আচ্ছা, 2D 3D ট্রান্সফরমেশনের জন্য আমরা দুইটা ফাইল নিই। প্রথমে হচ্ছে index.html নিলাম, এরপর একটা CSS ফাইল নিচ্ছি। ওকে, তো কিছুই লিখি নাই। তো প্রথমে আমরা শিখব ট্রান্সলেট। ট্রান্সলেট মানে হচ্ছে স্থানান্তর। কারণ এখানে একটা বক্স বা একটা যে কোনো এলিমেন্ট হতে পারে, সেটা H1 হোক বা একটা ইমেজ হতে পারে। তো আমি এটাতে কিছু লিখলাম না, তো এইটাকে আমরা ফাইলটা রান করি, আমরা লাইভে করি, কাজ করতে দেখতে সুবিধা হবে। তো আমার বক্সটা হচ্ছে কোনো লেখা থাকলে থাকতেও পারে, কথার কথা, অথবা কিছু দিলাম না, ফাঁকা রাখলাম। ওকে, তো চলেন এটাকে আমরা একটু সিএস লিখি। তো বক্স সরি, দেখা যাচ্ছে না? ওকে, তো এটা বক্সের আমরা হাইট উইথ দিলাম, হাইট 100 পিক্সেল উইথ 100 px, ব্যাকগ্রাউন্ড রেড। এই জাস্ট একটা বক্স এতটুকু। তো এই কোডটা কপি রোল দিলাম, আমরা আমাদের সিএসএস ফাইলে এটা পেস্ট করে দিলাম। ওকে, তো এই জিনিসটা এখান থেকে মুভ হবে। আমি যখন মাউস নিব, মাউস নিলেও মুভ হতে পারে, নাও হতে পারে। আপনি যদি জাস্ট এতটুকু বলি, পজিশন রিলেটিভ রাখবো, এবং হচ্ছে এটাকে বললাম যে ট্রান্সলেট, মূল প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম, এরপরে বলতে হবে ট্রান্সলেট। তো আমি বললাম 200 px। তাহলে কী হলো, মূল জায়গার থেকে 200 পিক্সেল জায়গা কি সে সরে আসলো। এটাই মূলত আসলে কাজ। তাহলে এটাকে আমি হোভারেও দিতে পারতাম, যে ঠিক আছে এটা হচ্ছে, তাহলে আমি যখন বক্সে হোভার করবো, এখানে ডট বক্স, বক্সে কী হয়েছে, সুডো এলিমেন্ট, সুডো ক্লাস না, এটা হোভারটা কি সুডো ক্লাস, আমরা কত ক্লাস করছি, ট্রান্সলেট হবে এতটুকু। তার ডিফল্ট অবস্থা এখানে আছে, মাউস নিলে সরে যাচ্ছে। এখন এই কাজটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, আমি মাউস নিলে এখানে লাফালাফি করতেছে, মানে এই যে আসতেছে। এটাকে মুভ করার মানে স্মুথ করার জন্য একটা প্রপার্টি আপনারা এর আগে ইউজ করছেন, কেউ বলতে পারবেন প্রপার্টির নামটা? মানে এই যে টাইমিংটা, মানে 200 পিক্সেল সরাতে গেলে ট্রানজিশন, মানে যাকে সরাচ্ছে তার যে ট্রানজিশন দিতে হবে 0.4h, বা মানে আমি দিলাম হাফ সেকেন্ড। তাহলে এখন বিষয়টা কী হবে, মাউস নিলাম, এই যে আইটেমটা সরতে যে সময়টা নিচ্ছে, এই যে এক জায়গাতে এক জায়গায় মুভ হচ্ছে, এটাকে বলতেছে কি ট্রান্সফর্ম, ট্রান্সলেট, মানে স্থানান্তর, এক জায়গাতে আরেকটা এলিমেন্টে স্থানান্তর হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সলেটের কাজ। তাহলে এটাকে বলতেছি আমরা, তাহলে এটার নামটাকে আমি ট্রান্সলেটই বলি, TRNS, ট্রান্সলেট। এইটা একটা এক্সাম্পল গেল ট্রান্সলেটের। এখন এটা বলতে পারেন যে কোথায় ইউজ করবে, এই ধরনের ইফেক্টের ক্ষেত্রে আমরা এটা আবার উপর থেকে নামতে পারে, দুইটা প্যারামিটার আবার, শুধু একটা না। আমি বললাম এখান থেকে তুমি 200 পিক্সেল রাইটে যাওয়া, উপর থেকে তুমি 200 নামো। এখন কি হবে, সে আইটেমটা আলটিমেটলি এই কর্নার বরাবর আসবে। তাহলে এখান থেকে যখন মাউস নেব, আমি জাস্ট মাউসটি লোকেশনে রাখতে হবে, তার মানে সে হচ্ছে হরিজন্টালি গেল, আবার কি ভার্টিক্যালি এদিক থেকে আসলো। এই হচ্ছে মূল কাজ ট্রান্সলেটের। এখানে তারা এক্সাম্পল দিছে, যেমন তারা বলছে যে ইমেজটা এখানে ছিল, এই ইমেজটা এখানে চলে গেছে, ট্রান্সফর্ম হয়ে গিয়ে এখানে মুভ হয়েছে। মানে মূল কথা হচ্ছে, মানে মেন লোকেশন থেকে একটু কি সরে আসছে, এটা হচ্ছে। এখন এইটার সাথে এইটার উপরে আবার দেখেন 4টা জিনিস আছে, ওয়েব কি ট্রান্সফর্ম, অ্যামোজেড ট্রান্সফর্ম, এমএস। এইটা জিনিস কি, এই প্রপার্টিটা সিএসএস এর, মানে সিএসএস এর এই প্রপার্টি মূলত সব ব্রাউজার সাপোর্টেড না। তো সব ব্রাউজার সাপোর্ট দেওয়ার জন্য এখানে এটাকে বলা হয় প্রিফিক্স। ব্রাউজার সাপোর্টের জন্য যেমন হচ্ছে এমএস, এমওজেড মানে মোজিলার জন্য, এমএস হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 9, যদি এখন এটাকে ইউজ করে না। আর ওয়েব কিটটা হচ্ছে ক্রোম, সাফারি, অপেরা ব্রাউজারের জন্য। মানে এইটা লিখলেই যে সব ব্রাউজার সাপোর্ট করবেন, তাহলে আপনি একটা কাজ করছেন এটা লিখে, বাট অন্যটা ভিজিটর ব্রাউজার এটা কাজ নাও করতে পারে যদি আমি এই সাপোর্টটা না দেই। তাহলে এটার ওয়েটা কি, এখন এই কোডটাকে আমি বারবার লিখবো, মানে ধরেন আমি জাস্ট এতটুকুই লিখছি এইটা, এখন আমাকে আরও 4টা ব্রাউজার সাপোর্ট দিতে হবে। তো এইটার জন্য একটা সাইটের কথা বলে রাখি, আপনারা লিখে রাখেন। এটা হচ্ছে প্রোডাকশন লেভেলে, ফাইনালি যখন সাবমিট করবেন, যখন আমার প্রোডাকশনে যাবে, তখন আমি এটাকে বলে সিএসএসপি ফিক্সার, মানে যে ইস্যুগুলো আছে ব্রাউজার সাপোর্টের জন্য। প্লিজি.io নামে একটা সাইট আছে, এই যে এটা সার্চ দিলে আসবে, PLEEAC, প্লিজি.io। এটার ভিতরে এই যে লাস্ট সেকেন্ড প্লে, এই বাটনটায় ক্লিক করব। তো এরকম আরও অনেক সাইট পাওয়া যায় পি ফিক্সার, যেমন এখানে যেমন ফ্লেক্স প্রপার্টিটা দেখেন, এখানে ওয়েবকিট সাপোর্ট দিছে, মজিলার ফ্লেক্স যদিও সাপোর্ট করে, লেটের বাজার সবই সাপোর্ট করে, তারপরেও। তো আমি যদি এই কোডটা শুধু লিখি এবং এখানে পেস্ট করে দেই,
দেখেন সে কিন্তু আমাকে ওয়েবকিট দিয়ে দিছে না, এই লাইনটা কি সে লিখে দিল না, এইটাই হচ্ছে ব্রাউজার সাপোর্ট। তো এই কাজটা হচ্ছে পরে, মানে কাজ শেষ, তখন আমি জাস্ট পুরো সিএসএসটা এবারে পেস্ট করলে যেসব প্রিফিক্স দরকার, যেসব প্রপার্টি প্রিফিক্স দরকার, অটোমেটিক এখানে এটা বসে যাবে। পরে আপনি এটা কপি করে আপনার সিস্টেমে রিপ্লেস করে দিলেন, তাহলে হবে। এটা হচ্ছে পরের কাজ, আপাতত এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ওকে, তো ট্রান্সলেটের কাজটা কি, এক জায়গাতে আরেক জায়গায় স্থানান্তর। এখানে যেমন এই যে এই আইটেমটা কি হচ্ছে অ্যাট এ টাইমে, তাহলে আমরা স্থানান্তরটা শিখলাম। এর পরের প্রপার্টি যেটা হচ্ছে সেটাকে বলতেছি আমরা রোটেট করা। কি করা? রোটেট করা। কারণ এখানে আমি আরেকটা ডিপ নিলাম, ডট আরও টিএ টি, রোটেট। তো এটার মধ্যে আমি কিছু রাখলে রাখতেও পারি, নাও পারি, আপনাদের মতো আগেরটার মতোই। তাহলে এটাকেও আমি ধরলাম ডট রোটেট। তো এইটারও আমি সেম জিনিসই দিলাম, হাইট উইট হয়তো একটু কম বেশি করে দিলাম। এইটার কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো এখানে তাহলে দুইটা দিবি তো কি হলো, মানে নিচে নিচে আছে, পাশাপাশি আছে। আর আমাদের বডির তো এখানে যে বাই ডিফল্ট যে সিএসএস যে ডিফল্ট রুল সেট আপনাদের বলছিলাম, বক্স সাইজ বর্ডার বক্স, আর কী করতে হয়, ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে এটা বাদ দেওয়া দরকার। তো আমরা মার্জিন কি দেব 0 এবং হচ্ছে প্যাডিং 0। আরেকটা কী শিখেছিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স। এটা কেন ইউজ করা, যে কোনো এলিমেন্টের প্যাডিং দিলে যাতে নিজের মধ্যে জায়গা পায়। আচ্ছা, আমাদের যে মেন বডি ট্যাগের বললাম যে তোমার উইথ হচ্ছে মূল নেবে 90% এবং হচ্ছে মার্জিন অটো দিলে কি থাকবে, অটো বলে মাঝখানে দেখাবে। তাহলে এখন জিনিসটা এইটা হলো, তো আমরা উপরে এইটা, আর আমরা এর উপর তো কিছু লিখি নেই, এই জন্য এখানে জায়গা পাচ্ছে না। সিএসএস 2D ট্রান্সফর্ম TRANS এইটা আমরা শিখি। তাহলে এইটা একটা হচ্ছে এইটার অপশন শিখলাম। এরপরে এইভাবে আপনি বিআর দেন, অথবা 2 নাম্বার এক্সাম্পল আমি এখানে আসলাম, অথবা এটা বিআর দিই। তো এইটাকে আমি রোটেট করব, মানে ঘোরাবো। তো এই ঘোরানোর জন্য আপনি জাস্ট যেটা লিখবেন সেটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট। এই জায়গাতে আপনি এটাতে এভাবে রাখতে পারেন, ট্রান্সফর্ম রোটেট। রোটেটের এখানে আপনি ডিগ্রিতে কনভার্ট, যেমন হচ্ছে আমি বললাম 45 DEG, তাহলে কী হবে, জিনিসটা এরকম হয়ে গেল, দেখছেন? মানে স্কোয়ার শেপ ছিল, এটা এখন এই কর্নারটা এখানে চলে গেল, জাস্ট 45 ডিগ্রিতে কী হয়ে গেল, রোটেট হয়ে গেল। এইটা হচ্ছে এই ট্রান্সফর্ম রোটেট দিয়ে কোনো একটা ডিবেক যদি, তো অনেক টেমপ্লেটে দেখবেন যে এরকম মানে ইমেজ দেওয়া থাকে আর কি, ইমেজ সহকারে এভাবে দেওয়া থাকে। এটার মধ্যে যদি ইমেজ থাকতো তাহলে কেমন হতো, কারণ এখানে এটার ভিতরে আমরা একটা ইমেজও রাখতে পারি। তো একটা ইমেজ নিয়ে আসি আমরা, পিক্সেল থেকে, অথবা হচ্ছে ভিএ অ্যাভাটার আইকন। তো এখান থেকে কোনো একটা ইমেজ ধরেন আমি নিলাম, সেই ইমেজটাকে সেভ করে আমাদের প্রজেক্টে নিয়ে যাই। সরি, এখানে আজকের ক্লাসের ভিতরে, আচ্ছা আমি বাইরেই কাজ করতেছি যেহেতু, আইএমজি এটা আমাদের রাখলাম এভি। তো এইটার মধ্যে যদি ইমেজ থাকে তাহলে কী হতো, ধরুন এই ট্যাগের ভিতরে একটা আইএমজি ট্যাগ আছে, আইএমজি/এভি। তো এখন কি অবস্থা হবে, এইটা তো ইমেজের উইথটা কী করতে হবে, আমাদের ডিবেটটা বেশি বড় হয়ে গেছে না, কারণ ডিবের উইথ হাইট হচ্ছে 200/200 আছে, আর এটা ইমেজ হয়ে গেছে হচ্ছে 100/100। তো ইমেজের উইথ 100% বলে দিলাম, উইথ 100%। কার 100%, ওই ডিবের যেখানে আছে এই যে। তো আমরা একটা কাজ করি, ডিবের হচ্ছে একটা বর্ডার দিয়ে রাখি, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে 000, আচ্ছা ব্ল্যাক কালারে দিলাম, বর্ডার আসছে। তো আমার এই ইমেজের যে হাইটটা ইমেজ সহকারে কিন্তু আমার ডিপটা যেহেতু ট্রান্সলেট হয়ে গেছে, আমরা এইটাকে এই ধরনের শেপ যদি লাগে, এটাকে আরও কয়েকটা ব্রেক দেয়, একটা মিনিট, আমি এটার কি ম্যাপটা কপি করতে ভুলে গেছি। আচ্ছা, এটাকে একটু এই যে এটার যে বর্ডার রেডিয়াস, এটা একটু প্যাডিং দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এই ধরনের ডিজাইন করতে গেলে এই জিনিসটা লাগে, সেটার জন্য আসলে এত ইয়ে করতেছি আমরা। পাইছে ডিজাইনটা? তো ধরেন এখানে যেটা হয়েছে যে আমি এটাকে রোটেট করে দিলাম এখন, হ্যাঁ এটাকে রোটেট করে দিলাম। তো আমার তো ইমেজ সহকারে রোটেট হয়ে গেল, তাই হলো না?
আমার ডিজাইনটা যদি এরকম হয় বা হাইট ওয়েট আমরা যেটা বলতে পারি, হাইট ওয়েট আমরা এটা 200/200 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাও 200 করলাম, ধরেন এটা একটা ডিজাইন, তাই তো। তো এই ডিজাইনটাকে আমি এখন ইমেজটাও তো আমাকে কী করতে হবে যদি এই মুভ করতে চাই, মানে আমার তো ইমেজ এটার ভিতরে আছে, ইমেজ সহকারে কী হয়েছে, ঘুরে গেছে, রোটেট হয়ে গেছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এটাকে যে এটার ভিতর যে ইমেজ আছে, এইটার ভিতর যে ইমেজ আছে এটা ট্রান্সফর্ম রোটেট কি -45 ডিইজি। এখন কি হলো, তো এইটা আসার কারণে এখন তো ডিজাইন ওইটা কিন্তু 45 হয়ে গেছে, তাহলে এটাকে প্যারেন্টটাকে আমি বলতে পারি ওভারফ্লো হিডেন। বাট ইমেজটা কি পুরোটা ফিট হয়েছে, মানে এখানে এটার ভিতরে কিন্তু আসছে, মানে আমার ডিপটা মুভ হয়েছে, এই যে শেপটা মানে আমি যে রোটেট করলাম, এইটাই হচ্ছে মূল কাজ। রোটেট করতে যায় আমাদের দেখেন ইমেজটাকে -45 করলাম, জাস্ট এই ধরনের শেপ কিছু কিছু ডিজাইন হয় তখন এইভাবে কাজ করতে হবে, রোটেট করে আপনাকে কাজটা করতে হবে। আর ইমেজের যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ইমেজের উইথটা কিন্তু 100% আছে, তাহলে এখানে আমরা যে ইমেজটা এখানে যেটা নিয়ে আসছি, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা আমরা প্যারেন্টটাকে এটা বলতে পারি, এটাকাতে না, তাহলে দেখবেন যে এটা অ্যাকচুয়ালি মাঝখানে থাকবে, এটার মধ্যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এবার ঠিক আছে, অটোমেটিক দেখেন। এবং এটাকে আমরা অবজেক্ট ফিট নামে একটা প্রপার্টি, অবজেক্ট ফিট কাভার এটাকে বলতে পারি, অথবা ইমেজে বললেও হবে, মানে পুরো ইমেজটাকে অবজেক্ট ফিট কাভার। আচ্ছা এখানে লাগবে না, আমরা যেহেতু ফ্লেক্স ইউজ করছি এটা দরকার নেই এই জায়গাতে। তো এই জায়গায় কী কাজ করলাম দেখেন, মানে এই ধরনের শেপের ডিজাইন যদি দরকার হয়, যে না আমার এই কর্নারগুলো এইভাবে রোটেট করতে হবে, তখন আমি এই জাস্ট ট্রান্সফর্ম রোটেট প্রপার্টি ইউজ করতে। নর্মালি ইমেজ তো আমার এইভাবে হরিজন্টালি আসছে, বাট আমি এটাকে ট্রান্সফর্ম করে কী করলাম, এই ধরনের শেপের ডিজাইন নিয়ে আসলাম। তো এটাকে একটু কপি করে নিয়ে যাই, তাহলে যে কাজটা, এটাকে রোটেট, কপি রোল, আচ্ছা আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে যেটা হবে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আরেকটা হবে কি অ্যালাইন আইটেম সেন্টার, এই তো। আর যদি এটার বর্ডার রেডিয়াস দিতে চান, বর্ডার রেডিয়াস একটু কর্নারগুলো একটু রাউন্ড শেপ দেওয়ার জন্য, এর জন্য কি ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস 4px, তাহলে কর্নারগুলো কী হলো একটু রাউন্ড শেপ হয়ে গেল। এখন এইটা যেটা হয়েছে, এটা তো ওই যে মেন ডিবেতে বের হয়ে গেছে না, কারণ এটা তো জায়গাটা দরকার আমাদের, এইটা কোনো একটা ডিবের ভিতরে নিয়ে যদি জায়গা দিতে পারতাম তাহলে বেটার হতো, কারণ এইটা যখন রোটেট হয়েছে এই জায়গার থেকে, এটা ছিল এখানে, এখান থেকে এখানে চলে গেছে না, এই জন্য এই জিনিসটা এরকম হয়েছে। তো এই ধরনের ডিজাইন করলে তাহলে উপরে নিচে আমার প্যাডিংটা দিয়ে নিয়ে জাস্ট এরকম ডিজাইন যদি আমি আরেকটা করতে চাই, তাহলে এটাকে আমরা হচ্ছে আরেকটা ডিবের মধ্যে রাখতে টিম, এটা রাখলাম, এটা রাখলাম, তাহলে কয়টা হয়ে গেল, দুইটা। আচ্ছা এই যে মেন যে প্যারেন্ট ডিপের এখানে হচ্ছে আপনি এটাকে এখন ডিসপ্লে ফ্লেক্স করতে পারেন, এটার এই যে টিম যেটা আছে এটাকে আমি, এটা কি ডিসপ্লে ফ্লেক্স এক লাইনে চলে আসলো, গ্যাপ দিলাম হচ্ছে 30 পিক্সেল। তো কারণ হচ্ছে রোটেট করাতে কি জায়গাটা বেশি হয়ে গেছে না, কারণ এই কর্নারটাতে এখানে চলে আসছে, তাই আসছে, এই জন্য এটা আসছে 100 পিক্সেল। এবং হচ্ছে মার্জিন উপরে নিচে 50 পিক্সেল সরছে। যদি এই ধরনের ডিজাইন লাগে তখন আপনি জাস্ট এই ট্রান্সফর্ম রোটেট করে এই কাজটা করতে পারেন। জাস্ট আমি এটা কপি করে জাস্ট বোঝার জন্য এখানে নিয়ে রাখলাম। তাহলে রোটেটের কাজটা বুঝতে পারছি যে রোটেট কী করে, ঘোরাতে পারে। তো জাস্ট এখন এটা 45 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, আপনি যেভাবে ঘুরাইতে চান। হ্যাঁ, যেমন এই আইটেমটাকে আমি যদি ঘুরাইতে চাচ্ছি, যে ধরুন আরেকটা আইটেম নিলাম, এটার বাইরে আসি, ডট সার্কেল। হ্যাঁ, তো সার্কেলের এখানে, তো সার্কেলে কিচ্ছু নাই, ধরুন সার্কেল ডিপটা নিলাম, সার্কেলের এইটাতে আমি এটারও সেম হাইট 150, উইথ 150, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, এই তো। তো এটাকে আমি যখন হোভার করব ঘুরতে ঘুরতে গোল হয়ে যাবে, জাস্ট ফ্যাক্ট বোঝার জন্য এটা দিলাম। তো এই অবস্থা, তো এটার উপর হোভার যখন করব তখন কি হয়ে যাবে,
এটা গোল হবে ঘুরতে ঘুরতে। তাহলে কি করতে পারি, যে সার্কেলের উপর যখন হোভার করব, ডট সার্কেল ক্লোন হোভার, হোভারের এখানে কি করব, ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, মানে কি একবার পুরোটা এটা 360 ডিগ্রি ঘুরবে। দেখি, তো এইটাকে আমরা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 0.5s। সার্কেলে হোভার করলে এখন কিছু বোঝা যাচ্ছে আসলে, এই যে এটা যে ঘুরতেছে বোঝা যাচ্ছে, ঘুরতেছে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে একটা কাজ করি, আমরা বর্ডার রেডিয়াস বলে দিই, বর্ডার রেডিয়াস 50%। এখন কি হলো, এইটা হচ্ছে, বাট ট্রান্সফর্ম এখানে তো আমরা ট্রান্সফর্ম TRA ট্রান্সফর্ম রোটেট 85 DEG। হোভার করলে এটা কি হচ্ছে, অথবা যদি 360 ডিগ্রি দিলে তো একবার ঘুরে আসবে, 360 DEG। এবার ঘুরতেছে না, পুরোটা ঘুরতে ঘুরতে কি হয়ে যাচ্ছে, রাউন্ডেড হয়ে যাচ্ছে। মানে বর্ডার এরিয়াস বলছি, আপনি রাউন্ডের শেপ না দিলে তো বুঝতে পারবেন না আসলে এটা, বাট এখন কি ঘুরতেছে না, এটা 360 ডিগ্রি ঘুরে আবার যখন সরাই নিচ্ছে তখন কি আগের অবস্থায় ব্যাক চলে আসতেছে। এই ট্রান্সফর্ম রোটেটের কাজটাই হচ্ছে এটা। কোনো একটা আইটেমকে এভাবে আপনি এটাকে ফিক্সড করে রাখছে, আর এটাকে কী করলাম যে 360 ডিগ্রি ঘুরে আসলো, এই হচ্ছে রোটেটের কাজ। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্কেল করা। যেমন আপনার এই যে ইমেজটা, এই ইমেজটা আমি যখন মাউস নেব, এটাকে একটু যদি সামনের দিকে জুম হয় দেখতে সুন্দর লাগতো। অনেক ইফেক্ট দেখবেন যে কার্ডের মধ্যে মাউস নিলে ইমেজ মনে হয় সামনের দিকে আসতেছে, তো এটা হচ্ছে স্কেলের কাজ। তাহলে একটা কাজ করি, আমাদের এখানে টিম মেম্বারের ভিতরে কি আছে, রোটেট। তো রোটেটের এখানে যখন আমি হোভার করব, কার ভিতরে রোটেটের মধ্যে হোভার করলে আসলে এই ক্লাসটা যাবে উপরে। এইগুলো জাস্ট বোঝার জন্য ক্লাস ইউজ করতেছি, আমরা প্রজেক্টে করলে তার এইভাবে ক্লাস নেব না, আমরা সেকশন ধরে ধরে কাজ করব। তো এখানে রোটেটে যখন হোভার করব, হোভার করলে আইএমজি নামে যে ট্যাগটা আছে, এটার ভিতরে যে ট্যাগটা আছে সেটা কি হবে, ট্রান্সফর্ম স্কেল মানে হচ্ছে, তো বাই ডিফল্ট স্কেল হচ্ছে 1। তো এইটার উপর মাউস নিলে কি কোনো চেঞ্জ হচ্ছে, হোভার করলে জাস্ট আবার সোজা হয়ে যাচ্ছে নাকি। তো আমি এখানে বললাম 1.5, ও তো জুম হয়ে কি হচ্ছে, তার ইমেজ যে আসতেছে, এই যে ইমেজটারও কি করতে হবে, এটা তো অলরেডি ট্রান্সফর্ম অবস্থায় আছে, তাই আছে না, ট্রান্সফর্ম এখানেও ট্রানজিশন দিতে হবে। অথবা আমি অন্য একটা ফাইলে নিয়ে দেখাচ্ছি আপনাদের, ট্রানজিশন 0.5s। ইমেজ কি জুম হচ্ছে, দেখছেন ইমেজটা কি উপর সামনের দিকে আসতেছে না, মাউস নিলে ইমেজটা কি জুম হচ্ছে না, মানে এটাকে বলতে স্কেল করা, মানে জুম হয়ে দেখে না। স্কেল মানে হচ্ছে জুম, বাই ডিফল্ট হচ্ছে 1.5 বলছি, তার মানে কি 1.5% কি হচ্ছে, জুম হচ্ছে। আর প্যারেন্টকে এখানে ওভারফ্লো হিডেন বলা আছে, আপনার এই যে মেন ডিবে কি বলা আছে, ট্রান্সফর্মের এখানে আমরা ওভারফ্লো হিডেন বলে রাখছি কোথায়, এই যে এটা ওভারফ্লো হিডেন আছে, তো আপনি বুঝতে পারতেছেন না, এই যে আসতেছে মূল ডিবিতে বের হয়ে আসতেছে না, এই যে মানে রোটেটও হচ্ছে, আবার এটা তো রোটেটটা বন্ধ করে দিই, যাতে এই যে এখন এইভাবে রোটেট হয়ে যাচ্ছে। তাহলে হোভারে আমরা একটা কাজ করি, যেহেতু হোভারেও এই 45 ডিগ্রি থাকবে, এখানে এই যে ইমেজটা 45 দিচ্ছেন, এখানে আপনি রোটেট একসাথেই লেখা যায়, এটার সাথে এখানেও 45 ডিগ্রি থাকবে। মানে পাশা এবার কমা দেওয়ার দরকার নাই। এবার ঠিক আছে না, পারফেক্ট হলো না, মানে অ্যাট এ টাইমে দুইটা ইফেক্ট ইউজ করলেন, স্কেল ইউজ করলেন, আবার কি ইউজ করলেন, রোটেটটা। কারণ ডিফল্ট রোটেট যেটা ছিল, হোভার করলেও বিহেভিয়ারটা কি বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে আগের অবস্থায় চলে যাচ্ছে। এই জন্যে যেহেতু বাই ডিফল্ট 45 দিয়ে তাকে ঘুরে রাখছিলাম, তাতে হোভারেও ওইটা থাকে, তখন আমি জিনিসটা এইভাবে দিতাম। তো এই হচ্ছে ট্রান্সফর্ম 2D দিয়ে এই ধরনের আমি স্কেলও করলাম,
আবার ইমেজটাকে কি আমার শেপটাকে ঘুরে আনি, ইমেজ কিন্তু সোজা, ইমেজ তো এইভাবে ছিল, ইমেজটাকে আমরা কী করলাম আমার এই শেপের ডিজাইনের জন্য আমি এই ডিজাইনটা করলাম। তো দুইটা জিনিস। আর এরপরে যে জিনিসটা আছে এটা তেমন ইম্পর্টেন্ট না, স্কিউ হচ্ছে চ্যাপটা মানে এরকম আড়াআড়িভাবে দেখে না, নিচের দিকে যদি আসি এটা আমি আর স্কেল তো অলরেডি দেখলেন। এরপরে হচ্ছে স্কিউ, এই যে এখানে দেখেন স্কিউ হচ্ছে সিম্পল জিনিস। ধর আমরা একটা ডিপ নেই আমার বোঝার সুবিধার্থে দেখাই, প্রত্যেকটা আইটেম যেহেতু দেখাচ্ছে এখানে স্কিউ। তো এই ডিপটা কোনো কর্নার থাকতেও পারে নাও পারে, তো এটার ভিতরে আমি আসি, এখানে লিখি। তো এইটারও ধরেন হচ্ছে হাইট 100 px উইথ 100 px, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক। আচ্ছা, এই ডিপটাকে আমি এখন ট্রান্সফর্ম স্কিউ করব, ট্রান্সফর্ম স্কিউ। জিনিসটা কি হলো, মূল জায়গার থেকে হচ্ছে দেখেন ঘুরে গেছে স্কিউ। আপনি এখানে ডিগ্রিতে ঘুরান তাকে, ডানে বামে, হ্যাঁ, এক প্যারামিটার দিলে হবে, দুইটা প্যারামিটার দিলে কি দুই দিক থেকে ঘুরবে। এই যে আপনি এই ধরনের শেপ যদি লাগে কখনো, সচরাচর ইউজ হয় না, মানে এটাকে ডানে বামে এভাবে কি চ্যাপটা করা যায় আর কি। আপনি যেভাবে মূল জায়গার থেকে এটাকে আমি জাস্ট এখানে দুইটা প্যারামিটার আছে তো একটা প্যারামিটার যদি দিই, তো এটা হচ্ছে অল্টারনেটিভ, ঘড়ি কাটা উল্টা দিকে, আমি এখানে বলে 45 ডিগ্রি, তাহলে কি হলো মানে মেন জায়গাতে চ্যাপটা হয়েছে, আড়াআড়ি হয়েছে। এটাকে যদি আপনার নেগেটিভ ভ্যালু হয়, এটা মাইনাস দিলে কি হল এইভাবে চ্যাপটা হলে, এইটাই হচ্ছে কাজ স্কিউয়ের কাজ। আর স্কিউর দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এক্স বরাবর, একটা কি ওয়াই বরাবর, এই জন্য দুইটা প্যারামিটার আলাদা আলাদা বলা যায়, তেমন কোনো কাজ নেই। তো এখান থেকে বোঝার মতো আমাদের এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রান্সলেটটা লাগে, রোটেট আর হচ্ছে স্কেল, এই তিনটা সবসময় ইউজ হয় ইফেক্ট কাজ করতে গেলে, এই তিনটা জিনিসের ব্যবহার বেশি হয়। তো মোটামুটি 2Dর ভিতরে এই কটা দেখলে হবে। আর 3D যেটা আছে, 3D হচ্ছে দেখেন কন্টেন্টটা করতে, 3Dর মধ্যে 3D রোটেট এক্স, এখানেও রোটেটের ব্যবহার আছে। আপনার তো জানেন যে 3Dর হচ্ছে কি দেখে এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা কি জেড বিন্দু নাকি হাইট উইথ আর কি উচ্চতা, তিনটা জিনিস একসাথে থাকে। তো এই 3Dর এখানে যেমন এদের এখানে আছে কিনা শিওর না, আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন এই জায়গাতে 3D আমি এটা হচ্ছে নর্মালি একটা ডিপের ভিতর কি আছে ইমেজ আছে, বাট এই ইমেজটাকে আমি ট্রান্সফর্ম 3D করে রাখছি। তার 3D করাতে কি হচ্ছে মনে হচ্ছে আমার এটা যদি একটা ধরেন টিভি বক্সের ডিসপ্লের মতো মনে হচ্ছে, আমার ইমেজটা কি হচ্ছে মনে হচ্ছে ভিতরতে বের হয়ে চলে আসতেছে না, এই যে মানে এই যে স্ট্রোকটা, এটা হচ্ছে নর্মাল ইমেজ, এটাকে আপনার মানে 3Dতে কনভার্ট করার পর এই অবস্থায় আসছে, জিনিসটা বের হয়ে আসছে। তো এটা কীভাবে লিখতে হয়েছে, সিম্পল জিনিস আগের মতোই। এখানে মূল ডিপ হচ্ছে এই যে এটা তো ডিফল্ট একটা ইমেজ নিয়ে রাখছি যেটা হচ্ছে এই ইমেজটা। আর এটার ভিতর দেখেন কন্টেনারের ভিতর ক্লাসের নাম দিছি কি ট্রান্সফর্ম। তো এই ট্রান্সফর্ম ক্লাসে কী কাজ করা হয়েছে এখানে, আর কন্টেনারের হচ্ছে দুইটা কন্টেনারের একই মাপ, মানে হাইট মার্জিন দেওয়া হয়েছে, উইথ হচ্ছে 280, হাইট হচ্ছে 180। আচ্ছা, ট্রান্সফর্ম করতে গেলে মানে আপনি ডিপের ভিতর কোনো একটা এলিমেন্টে ট্রান্সফর্ম করবেন, মানে এই যে এটা ডিপ, দুইটা কন্টেনারের বর্ডার টর্ডার সব এক, মানে এইটার ভিতরে পার্সপেক্টিভ নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটা দ্বারা কী কাজ করে এই ইমেজের এই স্ট্রোকটা যদি আমি কমায় দিই, ধরেন এখানে লাইভে কাজ করি তাহলে বুঝতে সুবিধা আপনাদের। নাহলে এই যে এখানে আমাদের যে কন্টেনার ক্লাসে দেখেন আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আর 3Dতে কাজ করবে না। এইটা দেওয়াতে কি হলো, এটা তার আর এটার পরিমাণটা কম বেশি করলে কি হবে, আমি যদি এটা কমাই দিই তাহলে কি হবে, যত কমাই দেব তত জিনিসটাকে বের হয়ে আসবে, মানে আমি এটার মান পার্সপেক্টিভ ভ্যালু যত কমাই দিচ্ছি দেখেন নেগেটিভ, সেই আইটেমটা কী হচ্ছে বের হয়ে চলে আসতেছে। আর যত একটু কমাই দেবো এটা ভিতর থেকে একটু কম বের হবে। ওকে, এটা হচ্ছে মেন যে প্যারেন্ট ডিবেক বলতে হচ্ছে। আর প্যারেন্টের মধ্যে যে ইমেজটা আছে, প্যারেন্ট বলতে এখানে কন্টেনার হচ্ছে মেন, যেটার ভিতরে মূলত আসলে 3D আইটেমটা কি আসতেছে। তো 3D আইটেম বলতে এই কন্টেনার ভিতরে জাস্ট একটা ইমেজ, এবার ইমেজ ক্লাসের নাম ট্রান্সফর্ম আমি এখন আসি নাই, তাহলে প্যারেন্ট ডিবের এখানে শুধুমাত্র এটা লাগতে, এটা না থাকলে কিন্তু ট্রান্সফর্মের কাজ করবে না। ওকে,
পার্সপেক্টিভ বললাম, এখানে আমি এটাকে যত ছোট করব তত ছোট বা অথবা মানে ভ্যালু কম থাকলে ভিতরে থাকবে, আর ভ্যালু বেশি থাকলে ভ্যালু কম থাকলে হচ্ছে বের হবে, এই যে এখানে আমি নেগেটিভ করলে এই যে বের হচ্ছে, আর যখন বাড়াই দিব তখন আবার ভিতরে ঢুকে যাবে। আর ইমেজ ট্যাগের এখানে কী কাজ করা হয়েছে দেখেন, ট্রান্সফর্ম, এখানে যে কাজটা করা হয়েছে ট্রান্সফর্ম রোটেট, ওই যে একটু আগে রোটেটই শিখছেন, জাস্ট এখানে রোটেট কী হবে 3D হবে, রোটেট 3D। এখন 3Dর মান হচ্ছে ভ্যালু হচ্ছে 3টে, আপনারা তো জানেন হচ্ছে হাইট, মানে আমাদের কি লাগবে একটা ট্রান্সফর্ম 3D এলিমেন্টের 3টা বিন্দুই থাকে নাকি, এক্স ওয়াই এবং জেড তিনটাই। তো এখানে প্রথম মানটা হচ্ছে 0, মানে আমার এটাও 0 এটাও 0 আর লাস্ট মানটাও 0। আমি যদি এটাকে উল্টায় দিই তাহলে দেখেন এই জিনিসটা আর থাকতেছে না। 1 মানে কি, এটা হচ্ছে মিডিল পয়েন্টটাও, মিডিলের মানটা যেটা হচ্ছে জেডের ভ্যালুটা। আর ডিগ্রি হচ্ছে এখানে আপনি কম বেশি করতে পারেন, সরি 1 দিলাম, যেমন হচ্ছে 50 দিলাম, তাহলে কতটুকু হবে 90 ডিগ্রি দিলে হয় কী হবে এখানে বলেন তো, যদি 90 ডিগ্রি দেই দেখা যাবে, মানে এটা একবারে বরাবর চোখ বরাবর আপনি যখন তাকাচ্ছেন সামনের দিক, মানে একটা সামনে যে যখন চোখের বরাবর থাকে তখন কি দেখা যাবে 90 ডিগ্রি বরাবর আছে, আর যদি একটু সাইড হয় তাহলে সাইডটা দেখা যাবে। আমি জাস্ট এইটাই যে এই যে মানে 90 মানে কি একবারে মানে এইভাবে আছে, এক্স অক্ষ বরাবর জেড বরাবর আছে, আর জেড বরাবর দেখা যাবে না। আপনার যে কোনো একটা ছায়া, মানে ছায়া কী হতে যদি আমি সাইড থেকে না পারে দেখা যায়, অ্যান্ড সূর্যটা যখন আলো ফেলাবো লাইটটা ফেলালে তো আমি যদি সরাসরি উপর থেকে ফেলাই তাহলে তো ছায়া পড়বে না, যদি একটু অ্যাঙ্গেল থেকে আসে তার কী হবে ছায়া পড়বে। এখানে হচ্ছে এই বিষয়টা এইটা, যখন 90 ডিগ্রি এটাকে রোটেট করছেন এটা দেখা যাচ্ছে না, আমি যখন এটা একটু নিচের দিকে দিলাম এদিক ঘুরতেছে, আর যদি বাড়ায় দেয় তাহলে কী হবে এদিক উল্টা দিক ঘুরবে। এখন এটা হচ্ছে 3D। এখন 3Dর একটা আমরা এক্সাম্পল দেখি এখানে, তো যেমন আমি এখানে 3Dর একটা এক্সাম্পল একটু আগে, এই যে 3D দেখেন এখানে একটা বস্তুর টপ বটম লেফট রাইট মানে প্রত্যেকটাই আমার মূল এখানে এলিমেন্ট যদি বলি 3Dর এখানে কয়টা আইটেম আছে দেখেন, ফেস হচ্ছে ফ্রন্ট আছে, ব্যাক আছে, লেফট রাইট টপ আর কি বটম। তো এইটাকে আমরা অটোমেটিক এটা কাজ করতেছে, তো এখানে অ্যানিমেশনের কাজ আছে, অ্যানিমেশন একটু পরে আসতেছে, এটা কন্টিনিউয়াসলি এরকম ঘুরতেই থাকবে। তো এখানে কাজটা করা হয়েছে অনেক বেশি, এখানে হচ্ছে কিউব বানানো হয়েছে, তারপর এটাকে ফেস করা হয়েছে, এই যে এখানে অ্যানিমেশনের নাম দেওয়া হয়েছে, অ্যানিমেশন তো এখন করি নাই, এবং অ্যানিমেশনটা হচ্ছে অ্যানিমেশন এখানে পার্সপেক্টিভ টাইপ 3D করা হয়েছে, ইনফিনিট লিনিয়ার, মানে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, পুরো একটা করে আইটেম ঘুরতে ঘুরতে 10 সেকেন্ড করে সময় নেবে। আর এই জায়গাতে হচ্ছে যে অ্যানিমেশনের ট্রান্সফর্ম রোটেট করা হয়েছে, এখানেও ট্রান্সফর্ম রোটেটে ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর, আবার ওয়াই আর জেড মানটা দেওয়া হয়েছে, এবং এটা কি ফ্রেমের মধ্যে দেওয়া হয়েছে কন্টিনিউয়াসলি এটা ঘুরতেই থাকবে। এটা হচ্ছে 3Dর কাজ। তো এখন এই 3Dর জন্য এখন মডার্ন টেকনোলজি আরেকটা জিনিস জেনে রাখেন, বর্তমানে ওয়েব টেকনোলজি এত অ্যাডভান্স হচ্ছে, 3JS নামে একটা লাইব্রেরি আসছে, 3JS, মানে এখন ওয়েবের ভিতরে 3D এই যে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, 3D ইফেক্টটা খুবই ইউজ হচ্ছে, পপুলারই আস্তে আস্তে বাড়তেছে। একটা টাইমে নেট স্লো ছিল, এখন তো নেটের তো সমস্যা নাই, তো যে কারণে ওয়েব পেজের ভিতরে এখন 3D অ্যানিমেশন বা 3D অবজেক্টের ব্যবহার খুবই ব্যবহার হচ্ছে। এই 3JS ইউজ করে ওয়েব পেজে এই জিনিসগুলো ইউজ করা যায়, মানে ভিজুয়ালি অডিও ভিডিও বলে সব কিছু এখানে অ্যাড করা যায় এই 3JS ইউজ করা। 3JS এর এখানে অনেক মানে স্যাম্পল পাবেন আপনারা, 3JS এর ইউজ করলে দেখবেন যে মানে ওয়েবের ভিতরে এখন গেম নিয়ে চলে আসতেছে অনেকে, হ্যাঁ, যে কারণে এই 3JS এর ব্যবহারটা, হ্যাঁ, এই 3JS দা তৈরি করে। যেমন এই যে মাউসের সাথে সাথে এখানে ইন্টারেক্টিভ ম্যাকটা এখানে মুভ হচ্ছে, এটা আমার পরবর্তী স্টেজে নিয়ে চলে গেলে সব 3JS দা করে ওয়েবের ভিতরে, মানে গেম খেলার মতো আপনি এখান থেকে এই সব কিন্তু ওয়েবে করা, হ্যাঁ, এই 3JS টা করা অ্যানিমেশনের। তো এটার ব্যবহারটা আর 3JSও আসলে শেখার মতো একটা জিনিস। এখন বর্তমানে এটার যেমন ওয়েব পেজের মধ্যে দেখেন এই যে আপনার এই একটা ওয়েব পেজ, বাট এখানে 3JS এর ভিজুয়ালি সুন্দর করে দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস, এটার ব্যবহার আসতেছে। আর আমরা নর্মালি অ্যানিমেশনের জন্য যেটা ইউজ করবো, আমাদের ওয়েব পেজে অনেক সাইটে দেখবেন যে কন্টেন্ট আস্তে আস্তে লোড হয়, যেমন beta.wst.edu, তো WST, তো এইটার জন্য AOS নামে একটা লাইব্রেরি আছে, AOS অ্যানিমেশন লাইব্রেরির জন্য আমরা মূলত আসলে স্ক্রলিংয়ের সাথে যে ইফেক্টটা, এই যে মানে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যখনই নিচে নামবেন দেখেন নিচের কন্টেন্ট আস্তে করে ফ্যাড ইন হচ্ছে না, মানে ভেসে উঠতেছে, এই যে সেটা ডানের থেকে আসতে পারে, টপ থেকে, লেফট থেকে,
এটার জন্য এই লাইব্রেরিটি ইউজ করে এওএস লাইব্রেরি। সিম্পল জিনিস, জাস্ট আপনি প্যারেন্টিক বললেই হবে, ডাটা এওএস ফ্যাট ডাউন, ফ্যাট আপ, ফ্যাট আপ বলে নিচের থেকে আসবে, এই যে সাইড থেকে আসলো ফ্যাট রাইট, হ্যাঁ লেফটের থেকে আসলো, এটা ফ্যাট আপ রাইট থেকে আসলো, দেখেন এটা আছে। তারপরে হচ্ছে আরও এরকম মানে সব সিএসএস ইউজ করে, ওয়াও জেএস এর একটা লাইব্রেরি আছে, এটা পপুলার আছে, অনেক পপুলার। তারপরে অ্যানিমেটেড সিএসএস 3 অ্যানিমেট ইট, এই নামে একটা লাইব্রেরি আছে, এইটাও অনেক পপুলার। এই যে ওই অ্যাওয়াজ যে কাজ করে এটাও সেম একই কাজ করে, একটা ইউজ করলেই হয়। মানে ওয়েব পেজে যখন যাচ্ছেন এই যে কন্টেন্টগুলো সুন্দরভাবে অ্যানিমেশনে লোড নিচ্ছে, তখন এই লাইব্রেরিটা লাগে আমাদের, এই লাইব্রেরিগুলো আমরা ইউজ করি আর কি টেমপ্লেটে। এইটা এই একটা আছে, হ্যাঁ এই যে কন্টেন্টগুলো অ্যানিমেশনে লোড নিচ্ছে আর কি। তো এটা হচ্ছে প্রোডাকশনে যখন আপনি থিম ডেভেলপমেন্ট করছেন তখন এটা ইফেক্ট দেবেন, আপাতত তার ইফেক্ট নিয়ে এখন কাজ করতে হচ্ছে না। সেটাই বললাম, যেমন আমাদের এই সাইটেও আমি ইউজ করছি, এই যে ফ্যাড ইন হচ্ছে আস্তে করে, এই যে আস্তে করে উঠলো, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগে, এই জন্য এই লাইব্রেরিটি ইউজ হয়। যে এখানে দেখেন প্রত্যেকটা থিমের ভিতরে এটা ইউজ করা হচ্ছে। ওকে, তাহলে আমরা 2D 3D যেটা দেখলাম প্র্যাকটিস করতে হবে, একদিনে তো পারবেন না, এই যে অনেক 3D কাজ করা হয়েছে, এইটা একটু দেখব। আর ট্রানজিশন তো অলরেডি দেখলেন, যে কোনো একটা ইফেক্ট কাজ করতে গেলে যে সময় লাগে সেটা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশন মোর অ্যাডভান্স একটা টপিক, তারপরে আমি একটু দেখাই দিই, এইগুলো না প্র্যাকটিসের দরকার আছে। একদিনে আসলে অ্যানিমেশনের যে কাজগুলো আছে একদিনে পারবেন না। অ্যানিমেশনের মধ্যে কয়েকটা প্রপার্টি, অ্যানিমেশনের মূল বিষয় হচ্ছে কি ফ্রেম, যেমন এখানে এটা লোড যে একবার চলে গেল আবার ঘুরতে ঘুরতে কালার চেঞ্জ হয়ে গেল, এই যে কাজগুলো। তো এটার ভিতরে মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি ফ্রেম। আপনারা যে ভিডিও রেকর্ড করলে কি ফ্রেমের কথা শুনছেন মনে হয় নাকি, অনেকে জানেন না যে ভিডিও কি ফ্রেম বাই ফ্রেম রেকর্ড হয় নাকি। তো অ্যানিমেশনের জন্য মূলত আসলে এই কি ফ্রেমটা ইউজ হয়। এরপরে অ্যানিমেশন নেম নামে প্রপার্টি আছে, অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ সময় হবে, অ্যানিমেশন ডিলে এই একটা অ্যানিমেশন শুরু হতে কত সময় লাগবে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট অ্যানিমেশনটা কতবার হবে তখন এই প্রপার্টি ইউজ হয়, অ্যানিমেশন ডিরেকশন কোন দিক থেকে কোন দিক হবে সেইটা, হ্যাঁ টাইমিং ফাংশন কত সময় নেবে সেইটা, ফিল মোড, এরপরে হচ্ছে মূল প্রপার্টি। এখন এইটা দিয়ে আবার কি পুরো সবটি ইউজ করা যায়। ওই যে ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি শিখেছিলাম না, ব্যাকগ্রাউন্ড ইমেজে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্ক্রল, সবটি মিলে কি একটার মধ্যে করছিলাম না, পজিশন সেন্টার সাইজ, এইরকম এই এক প্রপার্টিতে সব কাজ করা যায়। তো আমার এখানে কিছু এক্সাম্পল আছে অ্যানিমেশনের, এইগুলো আমি দেখাচ্ছি, আপনার বাসায় প্র্যাকটিস করবেন আস্তে আস্তে। যেমন এখানে কি অ্যানিমেশন দেওয়া আছে, এটা বাউন্সিং হচ্ছে একটা বল, দেখেন কন্টিনিউয়াসলি বাউন্সিং হচ্ছে, তো এটা কন্টিনিউয়াস ঘুরতেই থাকবে, এটা শেষ হবে না, কারণ এটাকে ইনফিনিট লুপের মধ্যে, মানে ইনফিনিট মানে কন্টিনিউয়াসলি এটা এরকমই হতে থাকবে। এরকম আরও কিছু এক্সাম্পল এখানে আছে অ্যানিমেশন। জাস্ট আমি প্রথমটা সিম্পল একটা দেখি আগে। এই যে ইমেজটাকে যখন লোড নিল তখন কি হলো, মানে একটু সিঙ্কিং হলো, এক জায়গাতে আরেক জায়গায় কি নড়াচড়া করতেছে। তারপরে হচ্ছে আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে এটাও মুভ হচ্ছে। তারপরে হচ্ছে স্টেজ 2তে যাই, এই একবার চলে গেল ওই সাইডে চলে আবার আসতেছে, এই যে কাজটা সে কিন্তু যাচ্ছে এবং আসতেছে। তো এটা কতক্ষণ করবে বা কীভাবে কাজ করতেছে সেইটা দেখব। এরপরে কি ফ্রেম আরও কয়েকটা এক্সাম্পল দেখি আমি। যেমন দেখেন এই ডিপটা কি হচ্ছে, প্রথমে ছিল কি রেড কালার, রেডের থেকে কি হচ্ছে ইয়েলো কালার হচ্ছে, যখন রান হচ্ছে সাথে সাথে কি রেডের থেকে ইয়েলো হচ্ছে, একটা টাইমিং নিচ্ছে আবার আগের অবস্থায় ব্যাক আসতেছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, জাস্ট কিচ্ছু না, এখানে হচ্ছে ডিপ নিচ্ছে, ডিপের হাইট উইথ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, এখানে মূল জিনিস হচ্ছে অ্যানিমেশনের নাম দিচ্ছে কি এক্সাম্পল। এরপরে ডিউরেশন কত, এই কালার চেঞ্জ হতে সময় লাগবে হচ্ছে 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড অথবা 4 সেকেন্ড সময় লাগবে। তো এখন কি বলছি, অ্যাট দি রেট, এটার কথা ভুলে যান, এটা তো ব্রাউজার সাপোর্টের জন্য। অ্যাট দি রেট কি ফ্রেম, কি ফ্রেম মানে হচ্ছে এই যে এক্সাম্পলের অ্যানিমেশন নাম। এখানে যদি আমি এক্স লিখি কথার কথা, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি এক্স, এখানেও হচ্ছে এক্স, মানে অ্যানিমেশন নামটা বললাম এখানে। এটা কি বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড কালার ফরম এবং টু, মানে এখান থেকে টু ফরম থেকে টু হতে সময় লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে কি হবে ইয়েলো হবে, এবং এইটা হতে সময় লাগবে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড। এই কাজটাই হচ্ছে এখানে। এটা জাস্ট একটা কালার চেঞ্জ। বাকি এক্সাম্পলগুলো এরকম, যেমন এটা যেমন মুভ হচ্ছে, এখান থেকে সিঙ্কিং হচ্ছে, এখান থেকে স্থানান্তর হচ্ছে, এবং এটা দেখলাম একবার যাচ্ছে আসতেছে, যেমন test2 ফাইল যেটা আছে এটার মধ্যে। তার এটার মধ্যে কী কাহিনী ঘটনা ঘটছে, এটার ভিতরে একটা বক্স আছে, বক্সের ভিতরে এটা কি test2, হ্যাঁ test2 ফাইলের ভিতরে কী কাহিনীটা হচ্ছে আমরা একটু দেখি। এই ফাইলটা
এই তো ইমেজটা যাচ্ছে আবার চলে আসতেছে, তাহলে এটা কী কাজ হচ্ছে এখানে, ঘটনাটা কী হচ্ছে। আচ্ছা আমরা এখানে এখানে জাস্ট কিছু কী আছে, একটা বক্স, ওকে। এই বক্সের এখানে কী করছি, বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি, ওই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখছি, এটা একটা বক্স, বক্সের ভিতর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, হাইট এবং কী দেওয়া আছে, উইথ দেওয়া আছে এইটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ওই বক্সের, ওই পজিশন কী আছে অবশ্যই রিলেটিভ, জাস্ট অ্যানিমেশনে বন্ধ করে তাহলে বুঝতে পারবেন, এটা বন্ধ করে দিলাম। আমি কি এই ফাইলে কাজ করতেছি, C8 ওকে। আচ্ছা আমি অ্যানিমেশনের নামটা বন্ধ করে দিই তাহলে বোঝা যাবে। এখানে এটাও বন্ধ করে দিলাম, জাস্ট কিচ্ছু নাই, বক্সের মধ্যে এখন কি আছে, একটা ইমেজ আছে এবং এটা বক্সের পজিশন রিলেটিভ, মানে আপনি এই ডিপের ভিতরে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আছে, কি আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, আলটিমেটলি এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই বক্সের মধ্যে কিছুই নাই, বক্সের মধ্যে কি এমটি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বক্সের মধ্যে এখানে আমি হ্যালো লিখতে পারি, তাহলে কি হবে, এটা ইমেজের উপর লেখা হচ্ছে না এখন, মানে বক্সের ভিতর কি আছে, হ্যালো লেখাটা আছে, কথার কথা। তো এইটা কি হচ্ছে, যখন লোড নিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে, তো এর কী কাজ করা হয়েছে দেখেন, এখন দুইটা জিনিস, জাস্ট এতটুকু বোঝাই। অ্যানিমেশন কি বলা হয়েছে, রিপিট ইট 2 সেকেন্ড লিনিয়ার 0 সেকেন্ড ইনফিনিট অল্টারনেটিভ, মানে একবার যাবে আবার কি শেষ হবে, মানে এখান থেকে যাইতে মানে মেন জায়গাতে সরতে 2 সেকেন্ড সময় নেবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে, হ্যাঁ 0। এবং এই জায়গাতে যেটা বলছে কি ফ্রেম, কী বলা হয়েছে ফর্ম, লেফটে 0 এবং কি যাবা 50% যাবা, মানে মেন জায়গাতে 50% তুমি রাইটে সরে যাবা, এবং এটা যাইতে কত সময় লাগবে 2 সেকেন্ড, আবার আগের অবস্থায় ফিরে আসবা, এবং ইনফিনিটি অল্টারনেটিভ মানে সে যাবে আবার আসবে, দেখেন যাচ্ছে আসতেছে, এবং এটা শেষ হবে না, কন্টিনিউ হলে যাচ্ছে আর আসতেছে। তো এইটার এরকম ছোটো ছোটো কিছু এক্সাম্পল এখানে আছে, আপনারা এই জায়গাতে দেখবেন, যেমন এরা এই জায়গাতে দেখেন WC স্কুলে যে একটা ডিপ ব্লকটাকে নিয়ে আসছে, সে কী হলো এখান থেকে গেলো নিচে নামলো, রেপ টেস্ট আবার বটমে চলে গেলো, তাহলে এখানে কী কাজ, কাহিনী কিছুই না, জাস্ট অ্যানিমেশন নাম দিছে এক্সাম্পল, সময় নিচে এতটুকু, এই যে কি ফ্রেম এইটা হচ্ছে মেন জিনিস, তাহলে এখানে যে নামটা দিচ্ছে দেওয়ার পরে বলছে 0% যখন থাকবে তখন রেড কালার, লেফট 0 টপ 0, যখন এটা শুরু হবে তখন কি হয়ে যাবে 25% থেকে যখন হবে তখন কি লেফটেতে 200 সরে যাবে, এই যে লেফটেতে 200 সরে গেল, যখন 50% আসবে তখন কী হবে লেফটের থেকেও থাকবে টপেরতে নামবে এইটা। এখন এই যে এখানে আমি যদি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কথাটা বলি, যে আমার অ্যানিমেশনে কতবার ঘুরবে, এই জায়গাতে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এই প্রপার্টিটা যদি এখন বলি তাহলে সেম এক্সাম্পলে যান এখানে, তাহলে সে কী করবে এখন এই কাজটা সে হচ্ছে, কারণ আমি বললাম 3 বার ঘোরো, তাহলে এখানে আসবে হচ্ছে 3, তো এইটাকে আমি যদি এখন রান করি, তো এটা কতক্ষণ করবে 3 বার, একবার ঘুরবে আবার যাবে এটা। আর এই যে কাউন্ট ইটারেশন কাউন্ট যদি আমি ইনফিনিট বলে দিই তাহলে কি কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে এই রেঞ্জে, এটা হচ্ছে অ্যানিমেশনের এই প্রপার্টিতে বিভিন্ন কাজ করা যায় আর কি, এটা জানা রাখেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে অ্যানিমেশনের কাজ। আচ্ছা অ্যানিমেশন রিফ্লেক্টর আরেকটা ছোটো টিক্স আছে, এটা বিভিন্ন জায়গায় দেখা যায়, আপনারা এটা একটু দেখেন, এই ছোটো ছোটো জিনিসগুলো এখানে দেখবেন। রিফ্লেক্টর বলতে কি, মানে জাস্ট ছায়া রিফ্লেক্ট করা, আর অবজেক্ট ফিট, অবজেক্ট পজিশন এটাও লাগবে না। সিএসএস মার্কসিংটা কিছু কিছু জায়গায় ইউজ হয়, এটা এই যে লেখার পিছনে দেখবেন যে এরকম থাকে, মানে আপনি যেটা লিখছেন লেখার পিছনে হচ্ছে কি দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে, মানে ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। হ্যাঁ এই যে কালার দিলে তো সলিড কালার হতো, বাট আমি যদি এই ধরনের কাজ করতেছি তখন ইমেজ মার্কসিংটা কাজ করে এখানে। হ্যাঁ রিপিট, মানে ব্যাকগ্রাউন্ডটা ইমেজটাই কী হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করতেছে ইমেজ মার্কস, সেক্ষেত্রে আপনাকে যদি মার্কসিং রিপিট মার্কস ইউআরএল আর ইমেজটা ধরাই দিলে হয়ে যাবে জাস্ট টেক্সটের। তো এই ছিল হচ্ছে মোটামুটি সিএসএসের যে প্রপার্টিগুলো আমরা লিখলাম বা দেখলাম এই লাস্ট কয়েকটা ক্লাসে। তো সিএসএসের আমাদের কমন যে জিনিসটা আমি বারবার বলতেছি যে হচ্ছে আপনাদের সিএসএসের কয়টা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে আপনার এই এলিমেন্টের আপনার একটা ওয়েব পেজে কী থাকে কন্টেন্ট থাকে, সেটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, আর একটা হচ্ছে ইমেজ বা দেন টেক্সট নিয়ে কাজ করতে গেলে টেক্সটের কয়েকটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন, টেক্সট ট্রান্সফরমেশন, এই তিনটা। ফন্ট নিয়ে কাজ করতে গেলে ফন্ট ফ্যামিলি,
ফন্ট সাইজ একটা কি ফন্ট ওয়েট, এই হচ্ছে 6টা প্রপার্টি আমি বারবার বলতেছি। আর কি থাকে মার্জিন প্যাডিং, কোনটায় মার্জিন দিব কোনটা প্যাডিং দিব, তাহলে এখানে হচ্ছে 8টা হয়ে গেল, 8টা প্রপার্টি। ওকে, আমি বলে দিচ্ছি আসলে কয়টা লাগে। এরপর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টি ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইউজ করতে হয়, এখানে 4-5টা প্রপার্টি আছে। এরপরে বর্ডার নিয়ে কাজ করতে গেলে বর্ডার। আচ্ছা, এরপরে যদি ইফেক্ট নিয়ে কাজ করতে হয় তাহলে পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট। তো ওভারঅল যদি বলি আমি 25 থেকে 30টা প্রপার্টি যদি আমি আমার আয়ত্তে থাকে বুঝি, তাহলে যে কোনো এলিমেন্টকে আমি ডিজাইন করতে পারবো। মূল কাজ হচ্ছে এটা। আর লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা সিএসএস এর হচ্ছে গ্রিড সিস্টেম বুঝছিলাম, ফ্লেক্স দিয়ে কীভাবে রেসপন্সিভ লেআউট মতো হয়। যেমন ওই যে শায়দের হচ্ছে মানে আমরা মিডিয়া করে একটু সমস্যা আছে, তো আমরা এখন এই মিডিয়া করি প্লাস হচ্ছে এই যে কাজটা এখন আমি এটা করতে গেলে ধরেন একটা ওয়েব পেজ বানাতে গেলে আমাকে তো প্রত্যেকটা ধরে ধরে সিএসএস, একটা ওয়েব পেজ যখন হয় তো ওয়েব পেজের মধ্যে তো অনেক কম্পোনেন্ট থাকে। একটা ওয়েবসাইটের লেআউট যখন বানান তো সেই টেমপ্লেটে ঢুকলেবেলা আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়। আমরা থিম যদি দেখি বা আমরা এক ওয়েবসাইট বানাবো, এখন ওয়েবসাইট হোক বা ওয়েব বেস সফটওয়্যার হোক, সফটওয়্যার ইউআই থাকে, সেই ইউআইটা আপনাকে, যেমন আমি এই টেমপ্লেটটা যদি দেখি, তো এখন এই ইউআইটা ডিজাইন করতে গেলে মূলত আসলে কী করতে হচ্ছে, ইউআইটা ডিজাইন করতে গেলে তার কালার কম্বিনেশন বলেন, এই যে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জায়গাতে আমরা যখন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বলি, ফ্রন্ট এন্ড ডেভেলপার যে হচ্ছে ডিজাইনটা করবে, ব্যাক এন্ড ডেভেলপারের কাজটা কি, যে হচ্ছে এখানে এই যে ডাটাগুলো ব্যাক এন্ড সার্ভার থেকে আসবে আপডেট করলে। ওকে, এখন এই যে ইউআইয়ের যে কনসেপ্টটা এখানে পুরো সিস্টেমের মধ্যে দেখেন, এখানে একটা এই যে ট্যাগ, দুইটা ট্যাগের ব্যাপার, এখানে হেডিং, সাব হেডিং, হেডিং, দুইটা বাটন, শেপের ডিজাইন করছে। এই যে এই শেপ ডিজাইন আমরা করতে পারবো না, বর্ডার রেডিয়াস যদি বুঝি আমি, একটা বাটনের এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, তারপর বর্ডার রেডিয়াস কম বেশি করে দিচ্ছে, 4টা প্রপার্টি মান আলাদা আলাদা করছে। এবং ইভেন ইমেজের উপর কী আছে, একটা শ্যাডো কালার দেওয়া আছে, এই লেখাটা বোল্ড করা আছে। এখানে আসার পর এখানে আইকন, এখানে একটা অংশ, এখানে আবার কয়টা অপশন, 4টা পর পর। তাহলে এই যে আমি শুরুতেই বলছিলাম যে এই যে লেআউট, এটার বিভিন্ন তারা শেপ দিচ্ছে, আবার হোভার করলে কী আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শেপগুলো তাদের মতো কাস্টমাইজ করছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এই জায়গাতে এই 4টা, এটা পুরো তো আমাকে যে এইটাকে যখন আমি এখন এই যে এখানে 4টা দেখাচ্ছে, আমি ছোটো ডিভাইসকে 4টা দেখাবো, এটা এই জায়গার চিন্তা করেন, আমি যখন এটাতে গেলাম দেখেন একটা হয়ে গেছে। এখন আমি যখন মোবাইলে আসছি, যেমন আমি যখন আইফোন 14 প্রোতে আসলাম, কী হয়ে গেল, এখানে পরপর সব নিচে চলে আসলো না, সব নিচে চলে আসছে। তো রেসপন্সিভ মানে হচ্ছে আমাকে এই জিনিসটা প্রত্যেকটা ডিভাইসে সুন্দর আসতে হবে। যেমন এখন আসছে কয়টা করে আসছে, 2টা। এরপরে যখনই আসলাম এই যে 768 পরে আসছে যখনই, তখন 2টা। এরপরে গেলাম 2টা, একবারে যা কী হয়েছে 4টার পরে একবারে 2টাতে আসছে, তারপরে একটাতে চলে আসছে। এই যে কলাম সিস্টেমটা, এইটাকে করার জন্য গত ক্লাসের আগের ক্লাসে আমরা গ্রিড বুঝাইছিলাম যে 12 কলামের গ্রিড কীভাবে কাজ করে বা মিডিয়া করে কীভাবে কাজ করতে হয়। এই যেমন এখানে আছে কয়টা, 3টা। এই যে একটু আগেই দেখলেন না, এটা কিসের কাজে, যে ইমেজটা বড় হচ্ছে বলেন, কয়েক মিনিট আগেই দেখছেন। এই যে হোভার করলে কি হচ্ছে, হোভার করলে দেখেন অ্যাট এ টাইমে এখানেও ইমেজ কী হচ্ছে, জুম হচ্ছে, এখানেও জুম হচ্ছে। এটা কিসের কাজ, কয়েক মিনিট আগেই তো করলেন, খারাই ভুলে গেলেন, একটু আগেই তো এটা করাইলাম। হ্যাঁ, ট্রান্সফর্ম রোডে স্কেল করে না, এই যে কাজ করালাম না, এটা এই যে কাজটা করালাম, তাহলে এখানে আসে না, কি হচ্ছে, ট্রান্সফর্ম স্কেল হচ্ছে, মানে হোভার করলে স্কেল হচ্ছে। যে কাজটা দেখলেন যে এখানে এই কাজটা দেওয়া আছে, এই যে এখানে দেখেন, এখানে আবার কি ঘটনা করতেছে, ইমেজও জুম হচ্ছে, আর এই যে উপর থেকে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার নামতেছে। এটার জন্য কি কাজ করতে হবে, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট শিখেছিলাম না, পজিশন রিলেটিভ অ্যাবসলিউটে কী করছিলাম, যে একটা ডিপ উপর থেকে নামে আসতেছে, মানে ওটাকে অ্যাবসলিউট করে বাই ডিফল্ট কী করা আছে, এখানে কালার অপাসিটি কমানো আছে এবং এটা উপরে দেওয়া আছে, টপ 0 করা আছে, হোভার করলে টপের থেকে নেমে আসতেছে, পজিশন রিলেটিভের কাজ। আবার অ্যাট এ টাইমে কী হচ্ছে, এই ইমেজটাও কী হচ্ছে, স্কেল হচ্ছে, তার মানে 2বার হোভার করতে হচ্ছে এবং অ্যাট এ টাইম কয়েকটা ঘটনা করতেছে। তো এই কাজগুলো হচ্ছে, তো আপাতত আপনি গ্রিডটা বুঝে নিই যে এখানে সেম একই জিনিস হচ্ছে, পুরো থিমের ভিতরে দেখেন এটাও জুম হচ্ছে, এটাও জুম হচ্ছে। এটার মধ্যে আবার কী আছে দেখেন, সোশ্যাল আইকন নাই, মাউস ধরলাম তখন আসলো, তার মানে এখানে ওই যে বাই ডিফল্টভাবে পজিশন রিলেটিভ করা, অ্যাবসলিউট করা আছে এবং কি অপাসিটি কমানো আছে অথবা ডিসপ্লে নান করা আছে। যখনই হোভার করতেছি তখন কি হচ্ছে, অপাসিটি 100 অথবা কি দেখাচ্ছে, এই যে ইফেক্ট। এই কাজগুলো মূলত আসলে এখন এই যে টেমপ্লেট বানাইতে গেলে আমাকে তাকে টাক্সার বুঝতে হবে, দেন না আমি হচ্ছে এটা ফন্ট সাইজ নিয়ে কাজ করবো, কী কালার দেবো, যেমন এই লেখাটা অনেক বোল্ড, সেটা পরে বিষয়। তো আমাকে মূল কাজ হচ্ছে, এখন এগুলো যদি আমি নিজে নিজে লিখতে চাই আমাদের অনেক টাইম লাগবে, বা ফ্রেমওয়ার্ক নেই, সেটার জন্য এখন মোস্ট পপুলার যেটা বিষয়টা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা শিখবো। বুটস্ট্র্যাপ, তো এইটা কী জিনিস, এটা কীভাবে কাজ করে, ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, এটা বুঝি আমরা কেউ,
মানে এতক্ষণ যা শিখলেন এই লাস্ট কয়েকটা ক্লাসে আমরা সিএস এর প্রপার্টি ব্যবহার করছি। আমরা কি করছি, একটা ক্লাস নিচ্ছি, ধরেন এখানে একটা ক্লাস নিলাম সার্কেল নামে, সেইটাকে এখানে চাইলে কল করার পর কি করছি, সেটারে ডিজাইন করছি, তার হাইট দিছি, উইথ দিছি, অথবা তার ব্যাকগ্রাউন্ড কালার দিছি। ধরেন একটা বাটন বানাইতে হবে, কথার কথা এখানে, তাহলে আপনি কি করবেন, নর্মালি যদি আপনাকে একটা বাটন বানাইতে বলি, এখানে একটা বাটন বানাইতে বললাম আপনাকে, লার্ন মোর, তো এইটা একটা বাটন যদি হয়, কথার কথা, এখন বাটনটাকে আপনি কীভাবে বানাবেন, এটার জন্য অবশ্যই একটা সিএসএস লিখতে হবে, আপনাকে লিখতে হবে না, এই যে ধর নিচে দেওয়া আছে, কথার কথা, তাহলে এটার একটা ক্লাস নেবেন, ক্লাসের নাম হচ্ছে কি বিটিএন অথবা মাই বিটিএন, যে কোনো একটা ক্লাস নিলেন। এখন এইটাকে আপনি সুন্দর একটা ইন্টারেক্টিভ বাটন বানাইতে পারি। কীভাবে বানাইতে পারি, আমি ক্লাসটাকে ধরবো, এরপরে সিএস লিখবো, সিএস লেখার পর বললাম যে ঠিক আছে তোমার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জার, কথার কথা এরকম একটা কালার দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড দিছি কালার ওইটা, আর টেক্সট কালার দিলাম কি সাদা। এবং অ্যাঙ্কর ট্যাগ হওয়ার কারণে কি আন্ডারলাইন আসছে, আন্ডারলাইন উঠে দিতে গেলে কোন প্রপার্টি লাগে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমরা বললাম হচ্ছে নান, চলে গেছে। তার এটার একটু জায়গা দরকার, কি করতে হবে, যে এটার উপরে নিচে জায়গা দরকার, আমরা ধর মার্জিনই দিলাম, একটু সরাই নিয়ে আসলাম, মার্জিন 20 পিক্সেল, তার কি হবে জায়গা ছাড়লো, বাট উপরে নিচে জায়গা ছাড়ছে, ছাড়ে নাই, মানে মার্জিন তো চারিদিকে পাওয়ার কথা ছিল, এটা দেখেন মানে। তো অ্যাঙ্কর ট্যাগ যেহেতু হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটাকে কি করতে হবে, ডিসপ্লে কি করতে হবে, ইনলাইন ব্লক বানিয়ে নিতে হবে। এই যে এখন মার্জিন সরছে দেখছেন, উপর থেকে জায়গা ছাড়ছে না, ইনলাইন ব্লক না করলে, ইনলাইন ব্লক না করলে মার্জিনেও কাজ করবে না, মানে টপ বটমে মার্জিন কাজ করবে না, লেফট রাইট এটা কাজ করে, টপ বটমে কাজ করে না। এবং এটাকে আমি বললাম প্যাডিং, এত বেশি হয়ে গেল, এতটুকু ধরেন এখানে দিলাম হচ্ছে 50, এবং এটার কর্নারগুলো একটু রাউন্ডেড দরকার, তাহলে বর্ডার কী করতে হয় বলেন তো, বর্ডার রেডিয়াস প্রপার্টি আমি দিলাম হচ্ছে 6 পিক্সেল। এই তো সুন্দর একটা বাটন হয়ে গেল। এবং এটা লেখাটা যদি আরেকটু বড় করতে হয় কি দিতে হবে, ফন্ট সাইজ, নাকি ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। এরপরে এটাকে কি করতে হবে, লেখাটা একটু বোল্ড করা দরকার, তাহলে কি ইউজ হবে বলেন তো, ফন্ট ওয়েট, এই যে ওয়েট আসছে। এরপরে এটার উপর হোভার করলে এটা কালার চেঞ্জ হতে পারে। এই যে বাটনটা বানালে, এই বাটন বানানোর জন্য আমাকে এখানে কয়টা, অর্থাৎ 10টা প্রপার্টি লিখতে হলো না, কথার কথা 10টা প্রপার্টি তো আমাকে লিখতে হলো। সরি, এই কোডটা আমি কপি করে এবং সিএসএস ফাইলে পেস্ট করে দিলাম জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এই যে 10 লাইন কোড লিখলাম, এখন এইটা প্রতিবার আর একটা কালারে বাটন বানাইতে হবে, আরও একটা কালার, আরও 3 রকম কালার বাটন বানাইতে হবে, তাহলে আবার লিখতে হবে। তো এই কাজগুলো আমি যদি ফ্রেমওয়ার্ক ইউজ করি, ফ্রেমওয়ার্ক আমার কাজটা কী করে, আমার কাজটাকে সহজ করে দেয়, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। আচ্ছা, তো এটা কি কাজ করে, এটা হচ্ছে ফন্টের টেমপ্লেট ডিজাইনের জন্য একটা বিল্ড ইন কমন কিছু ক্লাস রেডি করা আছে এটার ভিতরে, আপনি শুধু এটার সিএসএস ফাইলটা আপনার থিমে নেবেন, আর আপনি শুধু ক্লাস বললেই কাজ হয়ে যাবে। তো ফ্রেমওয়ার্ক কাজটা আসলে যে আপনারা মেয়েরা যারা পিঠা বানানোর অনেক ধরনের বানা যায় না, নকশা বানা যায় না, ফ্রেম পাওয়া যায় না বাজারে, যে আমি ওর মধ্যে দিলাম আর পিঠা হয়ে গেল, আসে না এরকম বিভিন্ন ডিজাইনের পিঠা বানানোর জন্য অনেক ধরনের পাওয়া যায় না প্লাস্টিকের, কী কাজ করে, কাজটা আপনাকে সহজ করে দেয়, যেটা হাতে করতে গেলে কী হতো, কাস্টমাইজ করতে গেলে প্রত্যেকটা জিনিসটা একরকম হতো না। তো ফ্রেমওয়ার্ক কী কাজ করে, ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে কমন কিছু জিনিস, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করতে রেগুলার লাগে, ধরুন আপনার টেবিল বানাইতে হবে, একটা ফরম বানাইতে হবে, একটা মেনু বানাইতে হবে, একটা বাটন বানাইতে হবে, এই কাজগুলো প্রতিনিয়ত করতে গেলে আমি যে টেমপ্লেট একটু আগে দেখালাম, তো অনেক জিনিস লাগতেছে, তখন কী করতে, এটার মধ্যে সব এরকম রেডি করে রাখছে কম্পোনেন্ট। তো এই বুটস্ট্র্যাপটা হচ্ছে কম্পোনেন্ট বেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো ফন্টিনে এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, শুধু এইটা না, বাট ওয়ার্ল্ডের মোস্ট পপুলার হচ্ছে এইটাতে ম্যাক্সিমাম টেমপ্লেট বানায়, অনেক ডেভেলপার এটাতে কাজ করে, বাট এটার মতো আরও অনেক লাইব্রেরি আছে, একটা পারলে বাকি সব পারা যাবে, সমস্যা নেই, শুধু ক্লাসের ডিফারেন্সটা। তো এইটাতে কী কাজ করতে পারে, আমি খুব সহজ একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে পারবো। আমি সিএসএস মানে 90% সিএসএস আমার কমে যাবে, মানে 100%-এর মধ্যে 90% সিএসএস লেখা আমার কমে যাবে। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভি অনেক ডিজাইন, অনেক অ্যানিমেশন যখন লিখতে হবে তখন তো সিএস লিখতেই হবে আমাকে। এখন এখানে যে কালার কম্বিনেশন আছে সেটা তো নাও ম্যাচ করতে পারে আমার সাথে, তখন আমাকে কাস্টমাইজ করতে হবে। যেমন আপনি একটা বাটন বানাবেন, তো জাস্ট দেখেন এখানে কত ধরনের বাটন দেওয়া আছে, আপনার কাজটা কি, আপনি জাস্ট বলবেন কি বিটেন প্রাইমারি দেবেন, ব্লু কালার বাটন তৈরি হয়ে গেল, বিটেন সাকসেস গ্রিন কালার বাটন তৈরি হলো, বিটেন ডেঞ্জার হয়ে গেল, আর কাজটা সহজ হয়ে গেল না। এবং ধরেন আপনি একটা ইমেজ বানাবেন, কার্ডের ডিজাইন করলেন, এই যে প্রোডাক্টের কার্ড, এরকম একটা শেপ দরকার,
তাহলে কী করতে হবে, আমাকে তো সিএস লিখতে হবে। এইটা এই প্যারেন্টের একটা ডিপ ধরতে হবে, ইমেজের জন্য একটা ডিপ ধরতে হবে, এইটার জন্য একটা ডিপ ধরতে হবে, বাটন লিখতে হবে। তাহলে 5-7টা জিনিসের সিএস লিখতে হবে আমাকে। এই জিনিসটা বুটস্ট্র্যাপ আপনার জন্য করে রাখছে। আপনি শুধু লিখবেন কার্ড, তারপরে কার্ডের ইমেজ, কার্ডের বডি, আর যদি লেখা টাইটেল দিতে স্যার কার্ড টাইটেল, মানে সিএসএস তারা বানায় রাখছে আপনার জন্য। এবং আপনি যখন এই কলাম সিস্টেম নিয়ে কাজ করবেন, আপনার 2 কলামের ওয়েবসাইট দরকার, 5 কলামের ওয়েবসাইট দরকার, আমাকে কি করতে হবে, আমি আপনাকে একটু দেবো, স্টার্ট বুটস্ট্র্যাপ, স্টার্ট বুটস্ট্র্যাপ। তা আমরা যে কোনো টেমপ্লেট তৈরি করার আগে শুরুতে আসলে মূল কাজটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের টেমপ্লেট, ধরুন আপনাকে এরকম একটা ডিজাইন বানাইতে বলছি আমি, বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে বিষয়টা এরকম না, আপনাকে এখন এটা বানাইতে বললাম আমি কথার কথা। তাহলে এখানে কী হবে, আমার এখানে মেনু বার আসবে, মেনুর মধ্যে আবার 2টা অংশ, এপার একটা অংশ, আবার এই সাইডে কি কাট বাটন। এখানে আমার পিছনে ইমেজ থাকতেও পারে, সে আলাদা। এখানে কয়েকটা প্রোডাক্টের গ্রিড, এই যে 1, 2, 3, 4টা প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে কী থাকে, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রাইসিং, আবার কি অ্যাড টু কার্ট বা ভিউ অপশন বাটন থাকলো। আবার এখানে সেল নামে একটা অপশন আছে, তার মানে এটা পজিশন ছাড়া কি যাবে এখানে, তাহলে পুরাটা ডিপের কী করতে হবে, পজিশন করতে হবে, আর এটাকে এই সাইডে পাঠিয়ে দিতে হবে একটা ডিপ নিয়ে। এই যে পুরো কাজটা করার জন্য আপনার 1 লাইন সিএসএস লিখতে হবে, সব বুটস্ট্র্যাপ আপনার জন্য বানায় রাখছে। এটা হচ্ছে মূল কাজ। তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কটা কীভাবে কাজ করব চলেন একটু জাস্ট দেখাই দিই। এবং আগের ক্লাসে যেহেতু গ্রিড বুঝছেন, দেখেন আপনারা একটা টেমপ্লেট এই কাজটা করতে আপনাদের 1 লাইন সিএসএস লিখতে হবে না, এবং এবং এটা রেসপন্সিভ এবং ফুললি রেসপন্সিভ বলতে আমি আমার এখানে 4টা দেখাচ্ছি, আমি ছোটো ডিভাইসে যাব। এখন কয়টা হয়ে গেলো দেখেন তো, এই যে আমি যখন 1200 নিচে নামবি, 1200-র উপরে গেলে 4টা, 1200 নিচে 3টা, তারপর আসলাম, এরপর আসছি 2টা, তারপরে 2টা করে রাখছে, মানে সর্বনিম্ন 2টা রাখছে আর কি এখানে, বা আমি একটা তো নিয়ে আসতে পারি। এই যে ফুললি রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এবং ইভেন এখানে এটার যে মেনুটা দেখেন, এই যে মোবাইল মেনু হয়ে গেল, যখন মোবাইল হবে এখন বাটন টাচ করলে যাতে বাটনটা আসে। এই যে ফুললি রেসপন্সিভ কাজ, এটার জন্য আমাকে কোনো সিএসএস না লিখলেও হবে, কারণ এই সিএসএস তারা বানায় রাখছে। তাহলে এটা কীভাবে ইউজ করতে হয়, তাহলে ফ্রেমওয়ার্কের বিষয়টা হচ্ছে, তাহলে এটা ইউজ করতে গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ ইজ এ পাওয়ারফুল ফিচার প্যাক ফন্ডিং টুলকিট বিল্ড এনিথিং ফ্রম প্রোটোটাইপ অ্যান্ড প্রোডাকশন ইন এ মিনিট। ওটা বলছে কুইক স্টার্টে গেলে বলতেছে আপনি একটা index.html ফাইল নেন, ওকে। তারপরে এটা হচ্ছে index.html ফাইল। এই ফাইলের ভিতরে কি বলছে, ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস আর কি জাভাস্ক্রিপ্ট। আমাদের টেমপ্লেট অনেক টাইমে দেখবেন যে হচ্ছে মডেল এরকম লাগে, এই যে বাটনে ক্লিক করলে দেখবেন পপ আপে অনেক সাইটে আসে না, এরকম আসে না, বাটনে ক্লিক করলেন পপ এখান থেকে রেজিস্ট্রেশন করলেন। এইটা কাজ করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে। তো জাভাস্ক্রিপ্ট আমরা শিখবো, বুটস্ট্র্যাপে শিখি, তারপর জাভাস্ক্রিপ্ট ধরবো। তো জাভাস্ক্রিপ্টে এই বুটস্ট্র্যাপ আগে যে করে ইউজ করতো, এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে, পুরোটাই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, মানে যে করে ডিপেন্ডেন্সি বাদ দেয় পুরো। এই যে মডেলের কাজটা বলেন, আবার এই যে ন্যাপ বারটা যেটা আপনার মেনুটা যেটা বললাম যে মোবাইল মেনু হয়ে যাচ্ছে, এখানে এই অবস্থায় আছে, আপনার ছোটো ডিভাইসে গেলে মোবাইল মেনু আমার এখানে, তখন এই মেনুটা দেখবেন ছোটো হয়ে যাচ্ছে। তো এই কাজটা এই যে মোবাইল মেনু, তো এটাও বুটস্ট্র্যাপ বানা রাখছে আপনার জন্য। তো এই কাজটা তাহলে আমরা এটা কীভাবে ইউজ করবো, শুরুতে আমি আসি এখানে, ইউজ করা খুব সহজ। তো এটা 2ভাবে ইউজ করা যায়, এটার সিডেড মানে আমি জাস্ট এই লাইভ লিঙ্কটা দিলে আমার কাজ হবে। আর এটা কী করতে পারে, ডাউনলোড করেও ইউজ করা যায়। জাস্ট আমি এই ফাইলটা কপি করলাম, আমরা আমাদের টেমপ্লেটে এখানে আসি, এখানে আমরা 11 নম্বর ক্লাসে, আচ্ছা এখানে সিএসএস দিয়ে রাখলাম, বাকি যা আছে আমি এটার মধ্যে মুভ করে দিই, আর এটা অন থাকলে তো যাবে না মুভ, ওকে। আর এখানে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার নিলাম, বুটস্ট্র্যাপ, আমি এটার নাম দিলাম হচ্ছে মাস্টার, অথবা শুধু মাস্টার টেমপ্লেট লিখলাম, মাস্টার টেমপ্লেট। এই ফোল্ডারের ভিতরে তাহলে ভিএস কোডে যাই, ফোল্ডারটা নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, ছাড়ার পরে ওদের ডকুমেন্টেশন দিয়ে দেখেন আপনারা কী বলছে একটা ইন্ডেক্স ফাইল বানান, সিম্পল জিনিস, ইন্ডেক্স ফাইল বানান, ওকে। তো আমরা কি করব, index.html, ওকে। এটার ভিতরে কি করবেন, জাস্ট এই কোডটা এনে পেজে 2 নাম্বারটা এই পুরোটা কোড কপি করলেন, পেস্ট করে দিলেন, আপনার কাজ শেষ। বুটস্ট্র্যাপ কিন্তু এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে সিডিএন লিঙ্ক, হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এইটা আবার কী হবে, নেট ছাড়া কিন্তু কাজ করবে না, ইন্টারনেট বন্ধ তাহলে কাজ করবে এটা, মানে এই সার্ভার থেকে এই সিএসএস ফাইলটা কী আসবে, সার্ভার থেকে লোড নেবে। তো এখানে যেমন একটা বাটন বানালেন, একটু আগে যে অ্যাঙ্করটাকে শিখালাম না, লিঙ্ক কত কষ্ট করলেন, হ্যাঁ।
তো এখানে জাস্ট এখন একটা কি লিখবো, ক্লাস বিটিএন প্রাইমারি, জাস্ট এতটুকু লিখলাম, দেখেন একটা সুন্দর বাটন হয়ে গেছে। এটার জন্য আমি কোনো সিএস লিখলাম না, কিছু লিখলাম, হয়ে গেছে বিটেন প্রাইমারি বললাম, বাটন হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেল। আপনার এখানে ডেঞ্জার দরকার, কি বললাম ডিএন ডেঞ্জার, তাহলে কী হবে রেড কালার হয়ে গেছে, হয়েছে। তো এটা বাই ডিফল্ট কী হয়েছে, একবারে এই চাইতে আসে, কেন আসছে, কারণ এই সিএসএস এর মধ্যে ওই কমন রিসেটার করা আছে বুটস্ট্র্যাপের ভিতরে। তো এটা হচ্ছে বিডিফাইড ভার্সন। তো আমরা তাহলে কি করতে পারি, আমরা এটা ডাউনলোড করে ইউজ করি নাকি, কারণ নেট বন্ধ থাকলে তার বুটস্ট্র্যাপ কাজ করবে না, এই ফাইলে কাজ করবে না। আচ্ছা ওকে, তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা নিয়ে আসলে, সেটা হচ্ছে সিডিএন ফাইল বলে এটাকে আর কি, তাদের সার্ভার থেকে লোড হবে। এখন এই যে আমি এটা নিলাম, তো এবং ইভেন এখান থেকে আমরা তো আপনাদের এর আগে যেটা শিখেছিলাম যে ডিপ ক্লাস কন্টেনার, হ্যাঁ, তো এটা আসতেছি আমরা। কন্টেনার বললে কি হবে, এরপরে ডট রো, আমি কলাম তৈরি করব, ধরেন হচ্ছে 4টে, হ্যাঁ, অথবা শুধু কল নিলেও হবে, হ্যাঁ, এরকম 4টে কলাম নিলাম। এটার ভিতরে যদি কোনো কন্টেন্ট দেই এবং ফুললি রেসপন্সিভ হবে, দেখবেন যে কোনো আপনার সিএস লিখতে হবে না কোনো, আমি জাস্ট এটা দিলাম এবং এটাকে যদি লাইভ সার্ভার রান করি দেখেন 4টে কলাম হয়ে গেল। আমি কোনো সিএস কিচ্ছু লিখি নেই, জাস্ট বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা নিয়ে আসছি। তো বুটস্ট্র্যাপ এই কাজগুলো আমাদের জন্য করে রাখছে। আর গত ক্লাসে, আগের ক্লাসে যেটা আমরা নিজেরা সিএসএস লিখলাম, কলাম তৈরি করলাম 3 রকমের, এমডি, এসএমএলজি, এবং এইটা হচ্ছে আমি জাস্ট কলামের কোনো কিছুই বলি, শুধুমাত্র বলছি কল, হ্যাঁ, এবং দেখেন 4টে হয়ে গেছে। এবং 4টা ঠিক আছে, যখন ছোটোতে গেলাম 3টা, এরপরে 2টা, এরপরে গেলে মানে ফুললি কি অটো রেসপন্সিভ, কন্টেন্ট যখন ছোটো হয়ে যাচ্ছে অটোমেটিক কী হয়ে যাচ্ছে, এটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন এটার সাথে একটা বাটন যদি দরকার পড়ে, তাহলে এখানে আমরা এখানে একটা বাটন দিতে পারি, রিড মোর। আর এবং বাটন তৈরি করার জন্য জাস্ট একটা ক্লাস আছে বিটিএন, এরপরে বিটিএনের টাইপটা সেটা কি সাকসেস না ডেঞ্জার না ওয়ার্নিং। তো এটাও যদি না পারি, তাতে সাইড ডকুমেন্টেশন তো বলাই আছে, আমি এখানে প্রাইমারি বললাম, তাহলে প্রাইমারি বাটন হয়ে গেল। যদি এটাতে যাই, দেখ সুন্দর একটা বাটন চলে আসছে, এবং এটা এই তো বাটন, মানে এটার সাথে বাটন চলে আসলো। এই যে কাজটা, পুরো কাজটা করতে গেলে আমাকে কিন্তু এক লাইন সিএসএসও লিখতে হয়। তো আমাদের এই বুটস্ট্র্যাপ ইউজ করার সুবিধাটা কি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কোনো একটা টেমপ্লেট তৈরি করতে পারবো। হ্যাঁ, এটার ভিতরে আরও কাস্টমাইজেশন থাকতে পারে, যেমন আমি এটাতে মাউস নিলে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে, এটার ফন্ট সাইজ বড় হতে পারে, সেটা তো আমাকে লিখতে হবে। বুটস্ট্র্যাপ তার এটা করে দেবেন আপনাকে। তো এখন এই যে এটা ইউজ করলাম কীভাবে, আমরা জাস্ট তাদের সার্ভার থেকে, নেট বন্ধ হলে তার এটা কাজ করবে না, কারণ এই ফাইলটা আছে কোথায়, সার্ভার থেকে আসতেছে। তো আমরা যেটা করতে পারি, আমাদের ইভেন আমাদেরও তো সিএসএস টুকটাক লিখতে হবে, থিমের প্রয়োজনে একটা কালার, এই কালার নাও লাগতে পারে, অন্য কালার আসতে পারে, তখন তো আমাকে সিএসএস লিখতে হবে না টুকটাক, সেটার জন্য তো সিএসএস ফাইল লাগবে একটা। তো আমরা যেটা করতে পারি, আমরা এটাকে ডাউনলোড করে নেব। কী করবো, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করলে নিচের দিকে দেখেন ডাউনলোড বাটন আছে, এখানে আসি। আচ্ছা একটু রিমোটটা শায়দ এটা নিয়ে জানতো রিমোট। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করবো, যে ডাউনলোডের এখানে কয়েকটা অপশন, এখন কোনটা ডাউনলোড করবেন, দেখেন বলছে ডাউনলোড সোর্স, ডাউনলোড এক্সাম্পল। আমরা নিব হচ্ছে ডাউনলোড, মেন যে ডাউনলোড আছে এখানে একটা সিএসএস ফাইল, একটা জেএস ফাইল, আমরা শুধু কম্পাইল সিএসএস আর জেএস এটাকে ডাউনলোড করব। তো একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ওকে। এটাকে নেওয়ার পর আমি জাস্ট এটাকে কী করবো, এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করলে আমাদের যে আনজিপ সফটওয়্যার থাকে, এটাতে এক্সট্রাক্ট করলে যেহেতু জিপ নামছে, এইটার ভিতরে আসলে 2টা ফোল্ডার আছে, সিএসএস আর জেএস। তো এই 2টা ফোল্ডারে আমি কী করব, কপি করে আমাদের যে প্রজেক্টটা আছে সেখানে নিয়ে যাব। মাস্টার টেমপ্লেট, আমি তার প্রতিদিন ডাউনলোড করবো না, আজকে ডাউনলোড করে মাস্টার টেমপ্লেট বানায় রাখবো, এই টেমপ্লেটটা যখন দরকার পড়বে তখন ইউজ করব। পেস্ট করে দিলাম। আচ্ছা, এটার মধ্যে কি আছে, তারা বলেই দিছে যে এটার ভিতরে একটা সিএসএস ফাইল লাগবে, আর কি লাগবে, ডকুমেন্টেশন বলছে সিএসএস ফাইল, একটা কি লাগবে, জেএস ফাইল, এই যে বান্ডেল। তো বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে তাদের হচ্ছে আরেকটা জেএস ফাইল ইউজ করে, পপার জেএস। তো এই মিন জেএস আর পপার জেএস দুইটা মিলেই হচ্ছে বান্ডেল জেএস, মানে 2টা লাইব্রেরিতে একটার মধ্যে আছে। তো আপনি চাইলে 2টা আলাদা ইউজ করতে পারেন, আর একটা নিলে হয়ে যাবে। তাহলে আমার এটা দরকার নাই। পপার জেএসটা হচ্ছে বিভিন্ন ধরনের পপ আপ টুল টিপের জন্য এটা ইউজ করা হয়, পপার জেএস লাইব্রেরিটা। বুটস্ট্র্যাপ আর একটা লাইব্রেরি ইউজ করে আর কি, এই পপার জেএস, যেটা এই লাইব্রেরিটা ইউজ করে তারা। তো এইটা বিভিন্ন ক্ষেত্রে লাগে, হ্যাঁ, এই যে রাইট সাইডে, টপ সাইডে, এই লাইব্রেরিটা তারা মূলত আসলে ইউজ করছে এই টুল টিপের জন্য, বিভিন্ন ধরনের টুল টিপ ইউজ করার জন্য। এই যে আমি, এই যে দেখছেন উপরে আসতেছে, নিচে আসতেছে, এই লাইব্রেরিটা ইউজ করছে স্ক্রলিংয়ের সাথে সাথে, এই যে অ্যানিমেশনগুলো কাজ করার জন্য, এই যে এইটা। তো এই লাইব্রেরিটা তারা ইউজ করছে। তো আমাদের তাহলে 2টা, আর এটার ভিতরে ঢুকলে দেখবেন অনেক ফাইল। তো এত সিএসএস ফাইল, তাহলে আমি কোনটা নিব? তো তারা ডকুমেন্টেশন বলছে হচ্ছে এই মিনিফাইড ডট
সিএসএস, আর বান্ডেল ডট মিন জেএস। আচ্ছা, তাহলে এখানে তো অনেক ফাইল, তো বুটস্ট্র্যাপ সমস্ত ফাইলের এখানে ভেরিয়েশন দিচ্ছে, যেমন হচ্ছে তো মিন ডট দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস, আরেকটা হচ্ছে কি আছে এখানে মিন ডট সিএসএস। তো দুইটা ফাইলের মধ্যে দেখেন পার্থক্য একটু আছে, যেমন এই ফাইলটা একটু 275 কেবি আর এটা কত 228 কেবি, মানে এইটা হচ্ছে আনকম্প্রেস। আমি যদি এটাকে অন্য একটা এডিটর ওপেন করি, সরি আমাদের এখানে ভিএস কোডে ধরুন ওপেন করলাম এখান থেকে, তাহলে কি পাবো, বুটস্ট্র্যাপ এখানে দেখেন কি পরিমাণ সিএস লিখে রাখছে, তারা রুট ভেরিয়েবল রেখেছে এবং এখান থেকে শুরু করে প্রায় প্রায় 10,000 কত 11,000 লাইন সিএস লিখছে, বা 12,000 লাইন, 12,000 সামথিং সিএস লেখা আছে, মানে সমস্ত জিনিস এর মধ্যে বলা আছে। আপনি শুধু জাস্ট এটা কি করবেন আপনার সিস্টেমে, এবং মিডিয়া কোয়েরিতে শুরু করে সব করা আছে এখানে, সব মিডিয়া কোয়েরি করা আছে। হ্যাঁ, যেমন এখানে এই যে এফএস নামে একটা ফন্ট সাইজ, এফএস ফন্ট সাইজটাও এখানে কি আছে, এফএস এর শর্ট ক্লাস হচ্ছে ফন্ট সাইজ 1 বলে কত হবে 2.5 রেম। তো 2.5 রেমে কত পিক্সেল আসে আমরা জানি, 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, তাহলে এখানে কত আসবে 40 পিক্সেল আসবে। এফএস 2 বললে 32 পিক্সেল হবে, এফএস 3 বললে কত আসবে, এটা হচ্ছে 1 রেম আর হচ্ছে 24 পিক্সেল, 24 একটু বেশি হবে আর কি, 28 হবে, এটা হবে হচ্ছে 24 পিক্সেল। মানে এই ক্লাসটা বললে হবে, এবং এটা রেসপন্সিভ, কখন কোন ক্লাসে কতটুকু লোড দিতে হবে সেটা বলে রাখছে। এই যে 12,000 লাইন কোড লিখে রাখছে আপনার জন্য, এখানে সব লেখা আছে, মানে যা যা লাগে। তো এটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন, আর এইটারই যেটা আছে এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন। আমি যদি এটা ভিএস কোড ওপেন করি, তাহলে দেখবেন এটার কোড একবারে দেখেন কি অবস্থা, কম্প্রেসড করা, মানে কোনো গ্যাপ নাই। তো এই মিনিফাইড ভার্সনটা কি দ্রুত ব্রাউজারে লোড হয়, যে কারণে আমরা সবসময় তারা সাজেস্টই করে এটা হচ্ছে প্রোডাকশন লেভেলে যখন দেয় তখন হচ্ছে এটাকে মিনিফাইড কম্প্রেসড করে দেওয়া। এটা কম্প্রেসড করার অনেক টুলস আছে অনলাইনে, ওই সিএসএস দিলে সেটাকে কী করে, কোনো গ্যাপ আছে এটার মধ্যে, কোনো সব লাইন কী করছে, কোনো লাইন গ্যাপ নাই, মার্কস করা, এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন। তো এখান থেকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কোনটা, মিনি ভার্সন। তো এখান থেকে অল সিলেক্ট করে জাস্ট আমি এই দুইটা ফাইল রাখলাম মিন, আর এই ফাইলটা কেন রাখলাম, এটা হচ্ছে ব্রাউজারের জন্য রাখলাম, এটাকে ম্যাপ ফাইল, তো এটা থাকলে এই গুগল ক্রমে নিচে একটা ওয়ার্নিং দেয় ওই ফাইলটা না থাকলে, এটা দিতে হবে, বিষয়টা এরকম না, থাকলে বেটার। সেম একইভাবে জেএস এর ভিতর থেকে আমরা সমস্ত ফাইল ফালাই দেয়, শুধুমাত্র বান্ডেল মিন আর বান্ডেল, এটা না, এই দুইটা ফাইল রাখবো। কী রাখলাম, বান্ডেল ডট মিন জেএস আর ম্যাপ ফাইল, ওই ফাইলেরই ম্যাপ ভার্সন, আর সিএসএস এর ভিতরে এইটা এবং এটার ম্যাপ ফাইলটা রাখলাম। কাজ বুটস্ট্র্যাপের এতটুকু, এই দুইটা ফাইল আর কী করতে হবে, আমাদের অলরেডি কি এখানে লিঙ্ক করা আছে না, তো এটা ফালাই দেয়, এটা তো সিডিএন লিঙ্ক, তাহলে আমরা কি করব, লিঙ্ক কার ভিতরে আছে সিএসএস বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আর নিচের দিকে জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক কোথায় কোথায় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন আরও ভালোভাবে দেখাবো, স্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইল জেএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস। এই কাজটা যা আগে ছিল এখনও তাই আছে, কোনো পার্থক্য নেই। এখন কি হলো, অফলাইন ভার্সন, মানে আমার ফোল্ডার থেকে লোড নিচ্ছে, তাই না, নেট থাকলেও কাজ করে, না থাকলেও কাজ করে, আমার ফোল্ডার থেকে কাজ করে। তাহলে বুটস্ট্র্যাপ নেওয়া কিন্তু সহজ, বুটস্ট্র্যাপ ইনস্টল করে হয়ে গেল আমাদের সিস্টেমে। আচ্ছা, তো এইটার সাথে আমরা আরও কিছু জিনিস অ্যাড করবো, যেমন আমাদের সিএসএ লিখতে হবে না, মানে কোনো চেঞ্জ করতে গেলে তো সিএসএস, তাহলে কোন ফাইলে লিখবো, তাহলে এটার জন্য আমরা একটা ফাইল নেব বাইরে, স্টাইল ডট সিএসএস, হ্যাঁ স্টাইল সিএস। তাহলে এই ফাইলটা কোথায় লিঙ্ক করতে হবে, এইটার ভিতর লিঙ্ক করতে হবে, LINK স্টাইল ডট সিএসএস। এটা কেন নিচে দিলাম, এটা বলছিলাম এর আগে, সিএসএস ফাইল সবার নিচে যে থাকে তার প্রায়োরিটি বেশি, কারণ আমি বুটস্ট্র্যাপের অনেক কিছু চেঞ্জ করতেই পারি, কালার চেঞ্জ করতে পারি, তখন আমাকে যেটা সিএসএস ফাইল নিচে থাকবে তার লোডটা আগে নেবে। আরেকটা ফাইল আপনি ভিতরে রাখতে পারেন, এটার নাম দেন হচ্ছে রেসপন্সিভ। সাথে রেসপন্সিভ সমস্যা, আমরা রেসপন্সিভটা একটু আলোচনা করি, রেসপন্সিভ ডট সিএসএস। তাহলে এই ফাইলটাও আমরা কী করবো, এটারও নিচে থাকবে কোথায়, এটা আসছে কোথায়, css/responsive.css। রেসপন্সিভ কিন্তু এখন আমি কিছু লিখি নাই, লিখি নাই, মিডিয়া করে লিখবো, তো এই হচ্ছে কাজ। আর নিচের দিকে আমরা আমাদের টেমপ্লেটে আমরা বুটস্ট্র্যাপ আগে যে করি নামে একটা লাইব্রেরি ইউজ করতো, আমরা বিভিন্ন ধরনের হচ্ছে অ্যানিমেশন স্লাইডার দেখি না, যেমন হচ্ছে আপনি সুইপার জেস, যেমন হচ্ছে ওল ক্যারোসেলাম একটা প্লাগইনের কথা বলি, কথার কথা এইটা বললাম। আবার বিভিন্ন লাইব্রেরি যেমন হচ্ছে ভেনো বক্স নামে একটা লাইব্রেরি ইউজ আছে, যেমন গ্যালারি নিয়ে কাজ করতে গেলে এটা লাগে। আবার এই যে স্লাইড শো যদি রাখি, এই যেমন এটা রেসপন্সিভ স্লাইডার, দেখেন এখানে এই যে লাইব্রেরিগুলো আছে, এখন এটা ইউজ করতে গেলে আমাদের আরেকটা লাইব্রেরি, এটা এই মূল জিনিসটা লেখা আছে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, পপুলার লাইব্রেরি হচ্ছে jQuery।
তো এটা আমরা সামনে শিখবো, জাভাস্ক্রিপ্টের পরে শিখবো। তো এটাও নিয়ে রাখি, তো আমাদের সিস্টেমে যখন কোনো প্লাগ ইন, আপনার বিভিন্ন টেমপ্লেট দেখবেন যে স্লাইড শো থাকে, অ্যানিমেশন থাকে, থাকে না? তো ওইটা ইউজ করতে গেলে এই লাইব্রেরিটা লাগে তুলনামূলকভাবে। এবং ইভেন এদের ডকুমেন্টেশনও যদি আসেন, আপনি বলে দিছে যে তারা এই যে ইনস্টলেশনে যাবেন, বলে দিছে যে আপনাদের ওদের নিজস্ব একটা সিএসএস ফাইল দিবে, আর কি বলছে যে কোয়েরি লাগবে, আর কি লাগবে তাদের একটা জেএস ফাইল লাগবে। তার মানে এই লাইব্রেরি ছাড়া হবে না। এবং এই লাইব্রেরির অনেক কাজ আছে, যেমন এই যে পপ আপ দেখেন, সুন্দর গ্যালারি ওপেন হচ্ছে। এখন এই প্লাগ ইনটাও যদি ইউজ করতে চাই, এইটারও হচ্ছে ডকুমেন্টেশন এখানে বলে দেওয়া আছে যে আপনি এটা যারা ইউজ করবেন তাদের সিএসএস ফাইল, জেএস ফাইল, আবার যে কোয়েরিও লাগবে, এটার সাথে কি লাগবে, যে কোয়েরিও লাগবে। তো এরকম যে কোয়েরি স্ক্রিপ্ট ডট নামে মেন লাইব্রেরি হচ্ছে যে এটার যদি এখন তো ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ভিউ ইউজ হচ্ছে অনেক, তারপরেও এটাতে আমরা এখন অনেক কাজ চালাই, ডম ম্যানিপুলেশন করার জন্য এই টেমপ্লেটটা অনেক পপুলার। যে কোয়েরি স্ক্রিপ্ট ডট নামে একটা সাইট আছে, এইটার মধ্যে অসংখ্য জাভাস্ক্রিপ্ট প্লাগইন পাওয়া যায়, অসংখ্য প্লাগইন। যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, যেমন হচ্ছে লাইট বক্স, মেনু তৈরি করা, স্লাইডার, বিভিন্ন ধরনের স্লাইডার, যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি হচ্ছে প্রোগ্রেস বার, মানে বিভিন্ন থিমে দেখবেন। তো বিভিন্ন থিম বলতে আসলে এখান থেকে এই জিনিসগুলো ইউজ করে, যেমন এটা একটা ডেমো, এইটা একটা আছে লাইন প্রোগ্রেস বার, অনেকে পোর্টফোলিওতে ইউজ করে। হ্যাঁ, কীভাবে কাজ করে, যেমন এই যে 3D স্লাইডার, তো এইটাকে আপনি ইউজ করবো। এখন এটা ইউজ করার নিয়ম, এই যে প্লাগ ইনটার মধ্যে গেলে সব বলে দেয়। এখন এই লাইব্রেরিগুলো অ্যাড করতে গেলে এটা লোড নিচ্ছে, এই যে দেখছেন স্লাইড শো হচ্ছে না, স্লাইড শো হচ্ছে, এটা একটা স্লাইড শো, এই যে লোডিং হচ্ছে। আমি এটাকে যদি রিলোড দিই, দেখবেন সুন্দর করে লোড নিল। অনেক টেমপ্লেটে এসব জিনিস লাগে, তো এসব জিনিস ইউজ করতে গেলে যে করে লাগবে, কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া যে করে স্যার এটা কাজ করবে না। তো এই জন্য আমরা কী কাজ করতে পারি, আমাদের থিমে আমি এটা আপাতত নিয়ে রাখলাম, যদিও এখন না লাগে পরবর্তীতে লাগবে। তো এটার আবার দুইটা ভার্সন, এটারও মিনিফাইড ভার্সন আছে। আমি যদি ডাউনলোডে ক্লিক করি এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আনকম্প্রেসড, ক্লিক করলে ব্রাউজার ওপেন হয়ে যাবে। দেখেন একটু সময় নেবে। এই যে এটা হচ্ছে যে সিএসএস এর আনমিনিফাইড ভার্সন, মানে এটার মধ্যে অনেক জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। তো এইটা না নিয়ে আমরা নিব হচ্ছে কোনটা, এটা সরি, আমরা এইটার হচ্ছে এই ভার্সনটা নিব, মিনিফাইড ভার্সন। এখন এখানে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হওয়া পাতে কী হবে জানেন, ব্রাউজার ওপেন হয়ে গেল। আর এটা ডাউনলোড করব কিভাবে, মানে এটাতে বাটনে ক্লিক করছি, নিয়ে গেছে ব্রাউজার কোড ওপেন হয়ে গেল। তো এটা নিয়ম হচ্ছে শিখার এখানে কন্ট্রোল এস দিব, কী দিব, কন্ট্রোল এস, অথবা এটাকে আমি কী করব, সেভ করব। এই ফাইলটাকে কন্ট্রোল এস দিলে কী হবে, সেভ, কন্ট্রোল এস। তাহলে এখন সেভ করার অপশন চলে আসলো না। তাহলে আমরা আমাদের টেমপ্লেটে চলে যাই, আমাদের যেখানে কাজ করতেছি আমরা যাব হচ্ছে আমাদের টেমপ্লেটে, মাস্টারের ভিতরে কোথায় রাখবো, জেএসের ভিতরে, এই জায়গাতে আমরা যে কোয়েরিটা সেভ দিলাম। তাহলে আমরা এখন এই যে কোয়েরি লাইব্রেরিটা কি নতুন একটা লাইব্রেরি নিয়ে আসলাম না, এটা স্ক্রিপ্ট, যদিও এটা এখন এই মুহূর্তে লাগতেছে না, বাট আমরা এটা কি করলাম, নিয়ে রাখলাম। আমাদের পরবর্তীতে যদি এই টেমপ্লেট নিয়ে কাজ করি, কোনো প্লাগ ইন অ্যাড করি, তখন এটা আমার লাগবে, এই জন্য আমরা এটা নিয়ে রাখলাম। এতটুকু বুঝতে পারছি? ওকে, জাস্ট অপশনাল রেখে দিলাম, মানে আমি প্রতিদিন তো আর ডাউনলোড করবো না, এই জন্য অপশনাল রেডি করে রাখলাম আমাদের সিএস। আর রেসপন্সিভের এই জায়গাতে আমি কোনো মিডিয়া করি এখনও লেখি নেই। তো বুটস্ট্র্যাপ নিজে তো রেসপন্সিভ, তারপরেও তো আমাকে রেসপন্সিভ নিয়ে কাজ করতে হবে। বুটস্ট্র্যাপ তো এখানে যেমন আপনি ধরেন এটা নিলেন, কথার কথা এখানে হেডিং নিলেন, হ্যাঁ, আমরা যদি একটা ব্যানার নিয়ে কাজ করি বা যেটাই, এখন এটার ভিতরে ধরেন একটা H1 আছে, অথবা ডট রো ডট কল, আমরা দিলাম 12, এটার ভিতরে আচ্ছা একটা হেডিং ট্যাগ নিলেন কথার কথা, অথবা আরও একটা ডিপ নিলেন, ডিপের ভিতরে এটা ক্লাস হচ্ছে টেক্সট সেন্টার। এই যে এই সেন্টার, এই ক্লাসের নাম মানে কি, টেক্সট অ্যালাইন সেন্টার, মানে শর্টকাটে হচ্ছে এখানে কি, মানে এই নামে তারা নামটাও চেঞ্জ, টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। ধরেন এই সোয়ানের ভিতরে কিছু লিখলেন, হ্যালো বাংলাদেশ, আচ্ছা এখন এইটা যদি রান করি, ধরেন এটা তো অলরেডি রান করা আছে, হ্যালো বাংলাদেশ লেখাটা কি মাঝখানে চলে আসলো না? আচ্ছা, তো এই লেখাটার ফন্ট সাইজ, কথার কথা ক্লাস আপনি কাস্টম টাইটেল নেই, এইভাবে তো ক্লাস নিতেই পারেন না, কাস্টম সবই তো বুটস্ট্র্যাপ ক্লাস নিতে হবে, বিষয় তো এরকম না। আমি যদি এখন FS1 বলি, এই নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, তাহলে কী হবে, ফন্টটা এর থেকে বড় তার হবে না, এর থেকে 40 পিক্সেলের বড় আর হবে না। তাহলে উপায়, তাহলে এখানে আমরা বুটস্ট্র্যাপ মানে আর একটা ক্লাস আছে ডিসপ্লে, মেবি ডিসপ্লে 1, তাহলে কী হবে, লেখাটা বড় হয়েছে না? ডিসপ্লে 1 বলাতে কী হলো, লেখা বড় হয়েছে?
এবং এই লেখাটা একটু বোল্ড করতে হবে। তাহলে এখানে FW আমি দেখলাম BOLD, এই যে ক্লাস মানে ফন্ট ওয়েট বোল্ড, এটাকে শর্টকাট করা আছে, লেখা বোল্ড হয়েছে। এবার লেখাটাই যে এটা ক্যাপিটালাইজ হয় না, মানে এই লেখাটা কি ক্যাপিটালাইজ হয় না, তাহলে এখানে আমি বললাম টেক্সট আপার। আচ্ছা এই যে এই জায়গায় কিন্তু আমাকে সাজেস্ট করতেছে না, মানে ক্লাসের নামটা যেটা হবে। তো আমাদের এখানে বুটস্ট্র্যাপ, এখানে একটা প্লাগ ইন আছে, বুটস্ট্র্যাপ 5 আছে কিনা শিওর না, বাট আপনি যদি এআই ইউজ করেন তাতে এআই বলেই দেয়। এই যে বুটস্ট্র্যাপ 3 স্নেপিস্ট, এখানে আমরা বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5 যে একটা আছে না, এটা ইউজ করলেও হতে পারে। এটা ইউজ করলে আপনি ক্লাসটাকে অটোমেটিক সাজেস্ট করবে যে কোন ক্লাস লিখতেছেন। হ্যাঁ, বা বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স এটা কেমন হয়, আমি এটা ইউজ করি নাই। এটা যদি অটো সাপোর্ট করে, হ্যাঁ এটা হতে পারে, তাহলে এই প্লাগইনটা একটু ব্যবহার করে দিই, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স। তাহলে যেটা হবে যে আপনি যখন ক্লাসটা নিচ্ছেন তখন ওই ক্লাস লেখার সাথে সাথে আপনাকে ওই ক্লাসের নামটা হিন্টস দিবে আর কি, মানে কারণ যেহেতু ফাইলের ক্লাসগুলো কার ভিতরে আছে, এটার ভিতরে আছে। তাহলে এখানে টেক্সট আপার কেস CDN এক্সোস রিকোয়েস্ট, তার মানে এই প্লাগইনটা ও CDN খুঁজতেছে, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স, নাহলে আমরা অন্যটা ইউজ করব আপার কেস। তাহলে লেখাটা কি বড় হাতের হয়ে গেল, মানে আমি CSS লিখতেছি, মানে এই CSSটা কি তাদের CSS এর মধ্যে অলরেডি লেখা আছে, আপনার কাজ কি শুধু এখন ক্লাস ইউজ করা। আর যেমন এটা কালার চেঞ্জ করার দরকার, আপনি লিখবেন হচ্ছে টেক্স প্রাইমারি বললাম, ধরেন টেক্স প্রাইমারি, অথবা টেক্স সাকসেস বলে কী হবে, SUCCESS সাকসেস, গ্রিন কালার হয়ে গেল। এই যে কাজগুলো এইগুলো তাদের CSS এর মধ্যে করে রাখছে, আমার শুধু এখন কি ইউজের পালা, আমাকে আর নতুন করে CSS লিখতে হবে না। হ্যাঁ কিছু তো লিখতেই হবে, এখন সব তো আর এরকম হবে না, কোনো কোনো থিমের আমার রিকোয়ারমেন্ট অনুসারে কী হবে কাস্টমাইজ করতে হবে না। এবং এইটাকে যেমন এই ফন্টটাকে আমি এখন এটা FS ডিসপ্লে 1 আমি যখন ছোটো করতেছি, দেখেন ফন্টটা ছোটো হচ্ছে, ভালো করে দেখেন তো ছোটো হচ্ছে কি, ছোটো হয়েছে না। এবং এইটা দেখেন এই যে এটার মিডিয়া কোয়েরি করা আছে, এটা ফন্ট সাইজ এখন কত আছে, এই যে এখানে ডিসপ্লে ক্যালকুলেশন করা আছে, তারা মিডিয়া কোয়েরি করা নেই, তার ডিসপ্লে ভিউপোর্ট হাইট উইথ ধরে ছোটো করছে এখানে, এটা ক্যালকুলেট ফন্ট সাইজ ক্যাল ফাংশন দ্বারা বাই ডিফল্ট হচ্ছে 1.6, বাট এটা হচ্ছে ভিউপোর্ট হাইট দিচ্ছে, এটা যখন বড় করতেছেন ফন্টও বড় হচ্ছে, আবার ছোটো করতেছেন কি অটোমেটিক ছোটো হচ্ছে, এইটা একটা হয়। তাহলে এই যে কাজ আমি কিন্তু এখন এক লাইন CSSও লিখে নিই, বুটস্ট্র্যাপ আমাকে এই কাজটা করে দিচ্ছে। তো মূল বিষয় হচ্ছে এখন এই যে ছোটো ছোটো জিনিস আমি কীভাবে শিখবো, আমি যে এতগুলো ক্লাস লিখলাম, কারণ এইগুলো আমি প্রতিদিন লিখতে লিখতে আমার মুখস্থ হয়ে গেছে, বা আমি বুঝি যে কখন কোনটা লিখতে হবে এই ক্লাসগুলো। তার শর্ট ফর্ম ক্লাসের কিন্তু পুরোটা না, ফন্ট FW বোল্ড, তার মানে কি ফন্ট ওয়েট বোল্ড। আপনি এই কাজটাই যদি করতেন, ধরেন এটি পুরোটা কাজ আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি টাইটেল নিলাম, আমি কাস্টম ক্লাস নিলাম, তাহলে এখন কী হবে, তাহলে এই ক্লাসটা নিয়ে কী করতে হবে, আমাকে CSS ফাইলে যাই, যাওয়ার পরে কী করতে হবে, ডট কী দিব টাইটেল, টাইটেল দেওয়ার পরে আমি এখানে কী কী ইউজ করছিলাম একটু জাস্ট কমেন্ট আউট করে রাখি, CSS কমেন্ট করতে তো এটা জানি, এটার মধ্যে রাখলাম। আমি প্রথমে হচ্ছে ডিসপ্লের মধ্যে কী ছিল ফন্ট সাইজ ছিল, তাহলে এখানে বললাম ফন্ট সাইজ তখন 72 পিক্সেল হয়েছে, 72 পিক্সেল। এরপরে বলছিলাম ফন্ট ওয়েট বোল্ড, মানে FW বোল্ড, তাহলে এখানে কী লিখতে হবে ফন্ট ওয়েট, কারণ আমরা বললাম 800 বোল্ড হয়েছে, ওকে। দেন হচ্ছে আমরা বললাম লেখাটা বড় হাতের করতে হবে, তাহলে কি লিখতে হবে বলেন, টেক্সট ট্রান্সফরমেশন না, একটু আগে তো এর আগে শিখছি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে কি হলো আপার কেস হয়ে গেল, ওকে। তারপরে কি লিখছিলাম টেক্সট সাকসেস, তাই তো, তারপরে এখানে কালার টেক্সট সাকসেস তো একটা কালার কোড, মানে তাদের কালার এরকম ছোটো ছোটো ক্লাস আছে, এখন এটা কোথায় পাবো, এদের ডকুমেন্টেশন আমি কালার লিখে সার্চ দিলে কালারের কোড চলে আসবে, এই যে কালার টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারি এমপেসিস, সেকেন্ডারি এমপেসিস, সাকসেসের আবার কি ভেরিয়েশন আছে, ওয়ার্নিংয়ের ভেরিয়েশন আছে, এই কাজ দেওয়া আছে এখানে। ব্যাকগ্রাউন্ডে যদি যান তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্লাস দেওয়া আছে, এই যে বিজি প্রাইমারি বিজি, এইগুলো সব বুটস্ট্র্যাপে বলে দেওয়া রাখছে, আপনি শুধু ক্লাসের নাম বললেই কাজ করবে। আচ্ছা, আর এই যে এটা এখন বললাম যে গ্রিন, তাহলে এই পুরো কাজটাই কি এখন যেটা হলো এটা কি আমার নিজস্ব কাস্টমাইজ হলো না, গ্রিন আসছে। তার মানে এই যে এতটুকু কোড তারা কি করে রাখছে আমাদের জন্য, এই ছোটো ছোটো ক্লাস বানায় রাখছে, আপনি শুধু ইউজ করবেন, সব রেডি করা আছে। এরপরেও যদি কাস্টমাইজ করতে হয় তাহলে তো আমাকে লিখতেই হবে। এখন এই জায়গায় আসেন, মিডিয়া কোয়েরিটা একটু বোঝাই দেয়, আপনার বুটস্ট্র্যাপে যদি মিডিয়া কোয়েরি করা আছে, আপনি এখন এই লেখাটাকে আপনি যখন ডেস্কটপে দেখতেছেন লেখা ঠিক আছে ওকে, আমি যখন ছোটো ডিভাইসে যাবো লেখাটা কি ছোটো হচ্ছে, ডিসপ্লে তো আটতেছে না, মানে অনেক বেশি বোল্ড হয়ে গেছে না,
এই জায়গায় যদি এটা আসতো, এই ফন্টটা যদি এতটুকু হতো তাহলে সুন্দর লাগতো, যে না এটা এই যে এরকম থাকতে পারতো। আমি যখন বড় ডিভাইস যাবো আরেকটু বড় হবে। তাহলে এখানে মিডিয়া কোয়েরি শিখতে হবে। কী করতে হবে? মিডিয়া কোয়েরি। তো মিডিয়া কোয়েরির জন্য আমরা আমাদের টেমপ্লেটের এখানে দেখেন তো রেসপন্সিভ সাইড লিখছি না? তাহলে রেসপন্সিভের মধ্যে মিডিয়া কোয়েরি কীভাবে লিখতে হয়? @media নাকি মিডিয়া। আপনি মিডিয়া স্ক্রিন বলতে পারেন, মিডিয়া স্ক্রিন, এরপরে অ্যান্ড, এত বলার দরকার নেই, জাস্ট এতটুকু বললেই হবে। মিডিয়া হচ্ছে, আমি বললাম এখানে আরে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে না, মিন উইথ মিনিমাম উইথ হচ্ছে আপনি এখানে ধরেন আমি 575 বললাম বা 576 px। এখানে যখন আসবে আপনার টাইটেলের ফন্ট সাইজ কত ছিল? 72। জাস্ট মিনিফাইড ধরে করেন আপনি, জাস্ট আমি সর্বনিম্নতে ছোটোর থেকে বুড়োর দিকে চিন্তা করতেছি। ডিফল্ট অবস্থায় ফন্ট সাইজ কত দেওয়া আছে? 72 পিক্সেল। তো আমি বললাম এখানে আসলে টাইটেলের ফন্ট সাইজ হয়ে যাবে, টাইটেলের ফন্ট সাইজ 30 পিক্সেল। তো এটা কাজ করতেছে? টাইটেলের যে ফন্ট সাইজ এখন কত হয়ে গেছে? টাইটেলের ফন্ট সাইজ কত পাইছে? 30 পিক্সেল। তার মানে টাইটেল ফন্ট সাইজ কত ছিল? 72, তাই না? আবার ভালো করে বুঝেন এখানে কি কাহিনী হচ্ছে। আমি মিনিফাইডতে চিন্তা করছি না, তার মানে হচ্ছে আপনি যখন এখানে উল্টা দিক মানে ছোটোর থেকে বড় দিক চিন্তা করতেছেন। আমি যদি 576 না, আমার এখানে মিডিয়া করে কত বল 576, আমি এখানে 575 লিখলাম, 575 কি হয়ে গেল? এখন বড় হয়ে গেল না? মানে আপনি হ্যাঁ উপর দিকে চিন্তা করতে, মানে ছোটোর থেকে মিনিফাই মানে কি সর্বনিম্ন, এখান থেকে উপর দিকে চিন্তা করবেন। আর ম্যাক্সিমাম চিন্তা করলে কি বড়োর থেকে নিচের দিকে চিন্তা করতেছেন। তার মানে আমার এখানে যেটা হওয়া উচিত ছিল যে বাই ডিফল্ট থাকবে হচ্ছে 30 পিক্সেল। কি থাকবে? এটা ডিফল্ট অবস্থায় সবসময় কি, মানে আমার ডিভাইস ধরে যদি করতেছি তাহলে এখানে হচ্ছে 30 পিক্সেল হবে। কি হবে? এটাকে আমি 30 পিক্সেল, হ্যাঁ মিডিয়া কোয়েরির, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এখন এই যে মিডিয়া কোয়েরির এইভাবে না করে আমি মিডিয়া কোয়েরি যেটা বললাম যে এখানে হচ্ছে আমি বললাম ম্যাক্স, কত বললাম? ম্যাক্স হচ্ছে আমরা রেঞ্জের মধ্যে ফেলাই দিই, তাহলে আমাদের কাজটা করতে আর কি আরেকটা সুবিধা হবে। আপনি মিনিফাইড ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 575 দিলাম, এটা কি ম্যাক্স? তার মানে কি হচ্ছে বলেন তো? এখন 72, মানে এই রেঞ্জের মধ্যে যখন থাকবে তখন আমার কত 30 সাপোর্ট করবে। যখনই আমি এটা পার হয়ে যাবো, মানে কি ম্যাক্স মানে কি ওভারটেক করলাম না, ম্যাক্স মানে কি 575 পার হয়ে গেলে তার ডিফল্ট এখন কত আছে? 72 হয়ে যাবে। আবার আবার কি হবে? এখন 72 হয়ে যাবে। দেখেন এই যে 72 হয়ে গেছে না? তার মানে তাহলে এর পরের স্টেপে আমি আবার বলে দিতে পারি যে ঠিক আছে তুমি এটা কোন পর্যন্ত সাপোর্ট করবে, 0 থেকে এত পর্যন্ত। তাহলে আমি আরেকটা মিডিয়া করে লিখলাম @media, এখানে লিখলাম হচ্ছে এটা দিলাম হচ্ছে মিনিমাম। এখানে এসে কি হবে? সর্বনিম্ন উইথ, আমার ওখানে কততে শেষ হয়েছে? 575। তাহলে এখানে কত দেবো বলেন তো? 576 অ্যান্ড এখানে আমরা ম্যাক্স উইথ 768 দিই, 768 পিক্সেল। এই রেঞ্জে যখন আসবে, মানে এখানে তো 0 থেকে কত 575 ম্যাক্স, আর যখন এই রেঞ্জে আসবে তখন আমি বললাম যে ঠিক আছে তোমার ফন্ট সাইজ হয়ে যাবে 40, কথার কথা। এটা কোন পর্যন্ত সাপোর্ট করে? 576 থেকে শুরু করে কত 768। দেখেন তো এই হচ্ছে আপনার 30 পিক্সেল। এই যে এখন কত 30, এই যে 30 সাপোর্ট। আমি যে 575 এর নিচে আছি, 0 থেকে 575 পর্যন্ত কত থাকবে? 30ই থাকবে। যেই আমি একটু 575 পার হয়ে যাব, 76-এ যাব, কত হয়ে গেল আমার ফন্ট সাইজ? এই দেখেন মিডিয়া করে এটা অলরেডি চলে আসছে। আর আমার ডিফল্ট যেটা সেটা কি ক্রস পড়ে গেছে না? অটোমেটিক ক্রস পড়ে গেছে, এটা চলে আসছে। কারণ আমার রেসপন্সিভ সিএসএস কি সবার নিচে আছে। আমি যদি এখন রেসপন্সিভ সিএসএসটা এখানে হেডার থেকে একটু পুরো দিলে দিই তাহলে কোনোটাই কাজ করবে না, রেসপন্সিভ আর কাজই করবে না।
কাজ করবে? কারণ আপনি ওইটাকে কাস্টমাইজ করতেছেন, আপনার মেন সিএসএসটা কী করতেছেন, আপনি এখন রেসপন্সিভ করতেছেন। এই জন্য রেসপন্সিভের কাজটা কি সবার পরে, বা সবার পরে বলি, বা যেটা আমরা এই যে এখন যাব, এটা কোন মতো সাপোর্ট করবে, ম্যাক্সিমাম কত 767 বা 68। আমি এইটা যখনই পার হয়ে যাব আবার কি হয়ে যাবে, ওই যে ডিফল্ট যেটা সেটা। এই হচ্ছে মিডিয়া কোয়েরির কনসেপ্ট, মানে আপনি এরকম ডিভাইস ধরে ধরে বলে রাখতে পারেন। তো এখন এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় এক্সট্রা স্মল, আর এটাকে বলা হয় স্মল ডিভাইস। কি বলা হয়, মানে আমাদের এই এটাকে বলতেছি স্মল ডিভাইসেস, এইটাকে, এটা 500, আমরা 767। এখন এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট, সিএসএস ব্রেক পয়েন্ট, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোন ব্রাউজারে কোন ব্রেক পয়েন্টটা সাপোর্ট করে। তো বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে, বুটস্ট্র্যাপের এখানে যদি আমরা আসি, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্টে যদি আসি, দেখেন আমাদের মূল জিনিসটা শিখতে হবে। বুটস্ট্র্যাপের হচ্ছে গ্রিড লেআউট সিস্টেম, মানে টেমপ্লেটের আগে কি ভিত্তিটা তো শিখতে হবে, তারপরে কি রাখবেন, তো এই জন্য বলতেছি লেআউট বানানো শিখতে হবে। তো শুরুতে বললাম, তো লেআউট বানাতে হলে টাকসার একটা বিল্ডিং বানানোর আগে যেমন কলাম খাড়া করে একবার কলাম রেডি করে ফেলা দেয়, 10 তলা বিল্ডিং বানায় ফেলাইছে, পরে না ইন্টেরিয়র ডিজাইন করে না, কয়টা ফ্লোর হবে। তা আমারও তো একটা থিম বানাতে গেলে আমার তো আসলে টোটাল টাকসারটাকে ডিজাইন করতে হবে, যে আমি কী বানাতে যাচ্ছি, সেটার কি আমার কোথায় মেনু থাকবে, কোথায় স্লাইডার থাকবে, তারপরে কোন সেকশন থাকবে, সেটার মধ্যে কয়টা কলাম থাকবে, দেন হচ্ছে তার ভিতরে আমি কী রাখবো, সেটার কী অ্যানিমেশন হবে, সেটা হোভার করলে কী কাজ হবে, সেটা তো পরে ডিসিশন। তো এই জন্য বলতেছে প্রথমে হচ্ছে লেআউট। এখন এই লেআউট বানাতে গেলে বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্ট, যে রেসপন্সিভের কথা বললাম, যে আপনার যে হেডার দিয়ে বুঝেন, যে এই হেডারটা আমি যদি সবসময় 72 রাখি, তাহলে তো আর আমার ডিভাইস রেসপন্সিভ হচ্ছে না, কারণ আমার ডিসপ্লে যখন ছোটো হবে তখন ফন্ট সাইজটা ছোটো করা উচিত। যে কারণে আমরা এই যে মিডিয়া করে বলে দিলাম, দেখেন এই যে অটোমেটিক ছোটো হয়ে গেল। এবং যখন যে ডিভাইস আমি 2টা মিডিয়া করে লিখছি, শুধুমাত্র ম্যাক্স মিনিফাইড ধরছে এইটা। তা এরকম আমাকে এই বুটস্ট্র্যাপ যে ব্রেক পয়েন্ট ইউজ করে, সেটা হচ্ছে তারা বলতেছে যে যদি 576 থেকে শুরু হয় তাকে কি বলা হয়, এসএম, মানে যাদের রেজলিউশন শুরু হবে এমডি, তাদের মানে বুটস্ট্র্যাপের যতগুলো ক্লাস রেসপন্সিভ করা আছে তারা এই ব্রেক পয়েন্ট ইউজ করছে। যে 768 হলে তাকে কি বলা হয়, এমডি বলা হয়। আর 992 হলে এলজি, এরপরে হচ্ছে ডাবল এক্সেল হচ্ছে 1200 থেকে শুরু হয়, আর হচ্ছে সরি এক্সেলটা, আর ডাবল এক্সেল হচ্ছে 1400 থেকে শুরু হয়। তো এই জায়গায় তাদের এই যে মিডিয়া করি, তারাও তাদের সিএসএসের মধ্যে বলে রাখছে, ব্রেক পয়েন্ট দিয়ে রাখছে, দেখছেন এই যে বলছে মিনিমাম ওয়েট কত 576, এটাও কি মিনিমাম 500। আপনি মিনিমাম সবটি মিনিফাইড ধরতেই পারেন, কোনো সমস্যা নেই। তার মানে কী হবে, এখানে সে বলতে হবে, এখানে বলতে হবে, এখানে বলতে হবে, কোন রেঞ্জের থেকে কোন পর্যন্ত যাবে, আপনি এটা নিলেও হবে। সব যদি আমরা মিনিমাম দিয়ে ধরি, তাহলে হচ্ছে যে 575 576 এর পরে তার ডিফল্টটাই পাবে। হ্যাঁ, ডিফল্টই পাবে, তাই তো পাবে। স্যার তাহলে সমস্যা হয় না যে যখন না আপনি ছোট, এখন ওইটা তো লাস্ট রেঞ্জ, এরপরে তো এটা বলে আপনি তো ছোটোর থেকে চিন্তা করতে হবে। মিনিফাইড মানে কি, তাহলে ছোটোর থেকে চিন্তা করেন, যে ডিফল্ট অবস্থায় এটা আমার ফান্ড সাইজ থাকবে 20 পিক্সেল, কথার কথা 20 পিক্সেল। যখন 576 পার হবে তার 25 পিক্সেল হবে, তারপরে থেকে তারপর 575 পরে 768, এখানে এসে কত হলো 25। আচ্ছা 768 যখন পার হয়ে যাবে, তারপরে কি আছে, মিনিমাম কত আছে, এখানে হচ্ছে 992, তখন আমি বললাম 35 পিক্সেল, তখন তো রেঞ্জ তো বলে দিচ্ছেন আপনি, এটার পর এটা হবে, এটার পর। মানে আমি প্রথম দিকে আসলে বুঝতে পারিনি যে আমাদের আসলে মেইন যে সিএসএস টা হ্যাঁ কমপ্লিট করার পরে যখন আমি মিডিয়া কোয়েরি লিখি, হ্যাঁ, মিডিয়া করি আপনি এখন রেঞ্জে ফেলা দেন। হ্যাঁ মিনিমাম যখন ধরতেছি আপনি 576 হ্যাঁ, এর পরে থেকে, তো তখন হচ্ছে এই যে ধরেন এইটাই ধরেন, এইটা ধরেন আমি, সিএসএস এ এসে যে মানে আসলে কমাতে হবে ওই হ্যাঁ ওই জিনিসটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এটা কি করে। না, এখন কি কনসেপ্ট বুঝতে পারতেছেন? ধরেন আমি এটা মিডিয়া করে এই রেঞ্জেও বললাম না, জাস্ট এটা বললাম, এটাই না বলে দিলাম। আচ্ছা এরা যেটা বলতেছে এটাকে বলতেছে এইটা, আমি এটা কমেন্ট আউট করে দিই। তারা এখানে সিএসএস মিডিয়া কোয়েরি ব্রেক পয়েন্টটা এক একটা ফ্রেমওয়ার্ক এক তো কাছাকাছি, টেলিউনে মোটামুটি এরকমই ব্রেক পয়েন্ট ইউজ করে, একটু কম বেশি হয়। হ্যাঁ আচ্ছা, এখানে কয়টা স্টেপ আছে ব্রেক পয়েন্ট দেখেন তো, 4টা না টোটাল, না 5টা? 5টা। আচ্ছা, তো এটা হচ্ছে মিনিমাম, তার মানে ডিফল্ট অবস্থায় আমাদের এখন এই সোয়ানের ফন্ট সাইজ কত হওয়া উচিত বলেন? বাই ডিফল্ট এটা হচ্ছে ধরেন আমরা বললাম 24 পিক্সেল, কত 24 পিক্সেল, তার মানে আমার এই সোয়ানের ফন্ট সাইজ কত সব সময় কি থাকবে, মানে ডিফল্ট হচ্ছে কি 24 পিক্সেল। এটা এই 24 পিক্সেলটা মূলত কার জন্য আমি চিন্তা করতেছি, মোবাইল, মানে এই বন্ধ 24 পিক্সেল থাকলে ঠিক আছে, যখন আমি এই বড়তে যাব তখন কি করা, একটু বড় করা উচিত না, কথার কথা। তো আমি এখন এটার অ্যাপ্রোচ হচ্ছে কি, ছোটো থেকে এখন বড় চিন্তা করতেছি, মানে ডিফল্ট অবস্থায় আমি এখন এই মানে ডিজাইন করতেছি কি ধরে, মোবাইল ধরে,
মানে আমি ছোটো ডিভাইস ধরে ডিজাইন করতেছি, তাহলে এখন আমার এটা আছে 24 পিক্সেল, আমি এটা কোন পর্যন্ত সাপোর্ট করা হচ্ছে, সবসময় এটা সাপোর্ট করবে। যখনই আমি বললাম যে মিনিমাম কত বললাম এইটা টাইটেল, তখন আমি এখানে বলে দিলাম যে ঠিক আছে তোমার ফন্ট সাইজটা হয়ে যাবে এখন কত, ওখানে কত দিয়েছিলাম 24, তাই এখন কত বললাম 30 পিক্সেল। তাহলে এখন কি হয়ে যাবে, এটা যেই হচ্ছে 575, মানে 575 যখন নিচে থাকবে তখন কত সাপোর্ট করতেছে এটা ফন্ট সাইজটা 24 না 24। আপনি যখনই 500 কত এইটা, মানে এরপরে তো আর বলা নাই, মানে মিনিফাইড এটা এরপরে তো বাই ডিফল্ট এটা আছে, এটা একটা অ্যাপ্রোচ। তো আমি যখনই 575 রেঞ্জে ঢুকে গেলাম, বড় হয়েছে, তার মানে পরের স্টেপে চলে গেছেন না, মানে এই রেঞ্জে যখনই ঢুকছেন তার মানে মিনিফাইড যখন আমি 576 পার হয়ে গেছে তখন সাথে সাথে কত হয়ে গেল 30 হয়ে গেল না। আচ্ছা, এটা এর পরের স্টেপে কী আছে আবার 768। এখন আমি যদি না বলি বাই ডিফল্ট কী থাকবে, এটাই থাকবে না, মানে এর আপার ভ্যালু যেটা আরেকটা ডিভাইস ধরে করি তাহলে এটাই থাকবে। এর পরের স্টেপে আমি আবার বললাম যে ঠিক আছে তুমি যখন আরেকটু বড় ডিভাইসে যাবা তোমার ফন্ট সাইজটা কী হবে আরেকটু বড় হবে, তাহলে এখানে বললাম যে 40 পিক্সেল হবে, কথার কথা, অথবা 40। এখন কি হয়ে যাবে দেখেন 40 হয়েছে, মানে ডিফল্ট অবস্থায় কত ছিল 30, সেটা মোবাইলের জন্য পারফেক্ট। তখন মোবাইল থেকে বের হয়ে গেল ছোটো ডিভাইসতে তখন কত হয়ে গেল 30, তারপরে যখন মোবাইল থেকে ট্যাবলেটে ঢুকলো তখন কত হয়ে গেল 40। এই যে রেঞ্জটা, তো এরপরে দেখুন আপনি 40 কোন পর্যন্ত, তার মানে উপর দিকে যতই যান এখন না বলা পর্যন্ত কী থাকবে 40ই থাকবে। তো 40-এর পরে এটা এরপরে ডিভাইস কোনটা আছে, এটা তো ট্যাবলেট গেলে, এরপর কি আমি ডেস্কটপ ইউজ করব, তখন আমি যাই বললাম যে ঠিক আছে তুমি যখন এই রেঞ্জে ঢুকবা তখন তোমার ফন্ট সাইজ হয়ে যাবে কথার কথা 50 পিক্সেল। তাহলে এখন কী হয়ে যাবে 50 হয়ে যাবে কোন পর্যন্ত, আমি যখনই 992 পার হব, 957 পার হওয়ার সাথে সাথে এটা কত হয়ে গেল দেখুন তো 50 হয়েছে। তার মানে এরপরে যখন আমি, তাহলে এটা কোন পর্যন্ত 992 পরে আসলে কি আসবে 40 পিক্সেল চলে আসতে, এরপর আসলে 30 পিক্সেল, বাই ডিফল্ট এটা 30, এরপরে আসলে ডিফল্ট অবস্থায় সবসময় কী থাকবে, এই যে ডিফল্ট অবস্থায় কি 24 পিক্সেল। তাহলে 24, 30, তারপরে 40, 50 এবং বরাবর কী থাকে 50। এরপরে স্টেপও যদি আপনি বলে দেন তাহলে আপনি অ্যাপ্রোচটা হচ্ছে মোবাইল থেকে আপনি কী করতেছেন উপর দিকে চিন্তা করতেছেন, তার মানে আপনি কাজ করতেছেন হচ্ছে মোবাইল ধরে, সবসময় সিএস লিখতেছেন কাক ধরে যদি মোবাইল ধরে কাজ করেন। আর যদি আপনি মানে ডেস্কটপ, আমরা যখন করি তখন তো আমরা যখন এই যে শিখতে হ্যাঁ তো ডেস্কটপ ধরে করতেছি, ওই জায়গায় ম্যাক্স উইথ তাহলে এখন এটা কি করা উচিত ছিল, এটা হচ্ছে বাই ডিফল্ট, তাহলে আবার এখানে বলা উচিত এটাকে যদি আমি এখন এইভাবে অ্যাপ্রোচ দেখি তাহলে ডিফল্ট অবস্থায় আমার ফন্ট সাইজ কত থাকবে, তাহলে এই জায়গায় থাকবে কোথায় 50। এখন উল্টা দিকে আসেন আপনি, বড় থেকে কি আসবে নিচের দিকে আসবেন না, বড় থেকে এখন কি দেখবেন নিচের দিকে আসবেন, তাহলে এখন কি আসবে, এখন কে কাজ করতেছে সবসময় দেন 50, তাহলে এখন এখানে আমাকে এটাকে রুটটাকে ঘুমাতে, তাহলে এখানে এটা হয়ে যাবে ম্যাক্স, কী হয়ে যাবে ম্যাক্স 0 থেকে কত 575 বললাম, এটা হচ্ছে কি 0 থেকে 575 যখন থাকবে, এটাকে যদি যাই দেখেন এই অ্যাপ্রোচটা, তখন আমাকে কি করতে হবে রেঞ্জ এটা হচ্ছে, তাহলে এখানে হবে ম্যাক্স 768, এটা হয়ে যাবে কি ম্যাক্স, প্রত্যেকটা তখন কী হয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাক্স, এটা বললাম ম্যাক্স। তাহলে এখন ডিফল্ট কোনটা পাচ্ছে 992 দেখেন। তো এইটা এইভাবে না বলে আমি যেটা শিখাইছিলাম শুরুতে, আমরা রেঞ্জ ধরে দিই, আমি মিনিমাম ম্যাক্সের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে এইটার ভিতরে। আপনি এইটা শিখলেন, এরপরেরটা ধরেন, এরপরের ডিভাইস কোনটা, এখানে 576 থেকে 767 বললাম, এরপরে এখানে এসে এটা কি হবে, এটা হচ্ছে মিনিমাম 700 কত হবে 68, 768, আর এখানে এসে কী হয়ে যাবে 991, এটা হচ্ছে ডেস্কটপ গেলে, এরপরে 991 থেকে শুরু করে কোথায় যাবে, তাহলে এখানে এসে কী হবে 992 হয়ে যাবে, এখানে কী হবে 992 হবে না, আর এখানে আমরা 1024 বলতে পারি বা 1200 বলতে পারি, কি বলতে পারি বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে আর কি 1200। আর এরপরে যেটা আছে 1200-এর উপরে গেলে সবসময় এই যে বুটস্ট্র্যাপ বলে দিয়েছে 1200-এর উপরে যখনই যাবেন তারা বলতেছে হচ্ছে ডাবল এক্সেল, কী বলতেছে 1200-এর উপরে গেলে আপনি এটা ধরতে পারেন 1200 থেকে 1400-এর উপর থাকলে আপনি আর একটা মিডিয়া করে লিখতে পারেন এখানে যে ঠিক আছে এটা হচ্ছে, তাহলে আমি এখানে বললাম হচ্ছে 1100 কত 1200, আমরা যদি এই জায়গায় 1200 পরে আর কোনো ইয়ে না দিই বাই ডিফল্ট, তাহলে সব ডেস্কের উপর যত বড় উপরে থাক, তাহলে তাহলে এখানে আপনি বলে দেন হচ্ছে আমি বলি 1199 বলবো, এটা হচ্ছে 900 থেকে এটা হবে 1199 পিক্সেল, আর এখান থেকে কত হবে
1200 পিক্সেল। তাহলে এখানে বললাম হচ্ছে মিনিমাম 1200, তার এরপরে আর বলা দরকার নেই আপনার। এটার মানেটা এখন কি হলো বলেন তো? মানে সর্বনিম্ন কি 1200? সর্বনিম্ন 1200, মানে 1200 আসলে এখানে সবসময় 72 পিক্সেল থাকবে। সর্বনিম্ন এইটা 70 পিক্সেল, মানে এটা হচ্ছে কি এর নিচে আর আসবে না। এর নিচে আসলেই, এর নিচে আসলে কি সাপোর্ট করবে এটা? তাহলে এটা দিলাম হচ্ছে 60, এর নিচে আসলে এটা হচ্ছে 50, আর হচ্ছে এখানে আসলে 40, এখানে আসলে 30। আর ডিফল্ট অবস্থায় আমাদের কত ছিল? ডিফল্ট অবস্থায় আমরা 50 দিয়ে রাখছি, অথবা আমরা এখানে কত রাখতে পারি? 70 না, ধরেন হচ্ছে আমি 72 দিলাম কথার কথা, বা 75 দিলাম, 76। তাহলে এই 76টা এখন যদি আপনি টেমপ্লেটে যান, ভালো করে দেখেন। আচ্ছা আমি জুম আউট করছি। আচ্ছা আমি আবার যাই এখানে। এখন আমরা একটু দেখি যে আসলে কী কাহিনীটা হচ্ছে। এবং হেডারের ভিতরে আমরা রেসপন্সিভ, এটাকে ফাইল আবার রান করি। এখন কত আছে এটা? আমাদের এটার এই সোয়ানের ফন্ট সাইজ কত দেওয়া আছে? 60। আমি কোন রেঞ্জে আছি দেখেন তো? আমার ডিভাইসের রেজলিউশন কিন্তু 1300, তাই না? মানে আমি সর্বোচ্চ এটার রেজলিউশন হচ্ছে 1366 পিক্সেল এই মনিটরের। তো 1200-র উপরে গেলে কি হবে? 1200-র উপরে গেলে হবে হচ্ছে, দেখেন বাই ডিফল্ট আপনি যদি এটা বাদও দেন, এখন কত আছে? এটাকে আমি কোনো মিডিয়া করে দিয়ে গেলাম না, এটাকে বাদ দিলাম। এখন ডিফল্ট ফন্ট সাইজ কত পাচ্ছে? তার মানে 1200 মিনিমাম কত? 1200-র উপর থেকে শুরু হলে কত হবে? তার মানে 76ও সাপোর্ট করতেছে না। কেন বললাম? কারণ আমার মনিটর রেজলিউশন তো এত নাই। মানে আমি যে এখানে 1200 থেকে, মানে 1200-তে উপর থেকে যতই যান কত হবে? কারণ এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। তাহলে এখানে আমার এইটা, এখানে যেটা বললাম, তাহলে এইটাই হচ্ছে কি আপার ভ্যালু। আপার ভ্যালু আপনি এখানে যেটা বললেন এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। তো এরপরে যখন ছোট করতেছেন, দেখেন আপনি ছোট করেন, কত হয়ে গেল? 60। তারপরে আসেন 50, এরপরে 40, 30, এবং যতই ছোট করেন এখন কি হবে? 30 থাকবে না? কারণ এই যে ম্যাক্স 0 থেকে কত, যেই 0 পার হয়ে গেলেন তখন কোন রেঞ্জে ঢুকলে দেখেন এই যে 76 থেকে 67-র ভিতরে। তাহলে 76 কাজ করবে যখন আমি এই 1200-র পরে আরেকটা ম্যাক্স ভ্যালু ধরে দেব যে 1200 এই পর্যন্ত কাজ করবে, তখন কি এই 76 কাজ করবে? হ্যাঁ, ওই রেঞ্জের মধ্যে যদি আবার বলতেন, তাহলে এখানে তো আর রেঞ্জ বলিনি, আমি বলছি এরকম। এই জন্য কিন্তু কাজ করতেছে না 1200-র উপর থেকে। এই জন্য আমি এখানে যেটা বললাম যে আমার এটা তো 76 পিক্সেল, কিন্তু 1200-র উপর থেকে আমি কী বলে রাখছি? 70 বলে রাখছি, যে কারণে এটা, তাহলে এখানে আমার লাগতেছে না। এটা লাগতেছে আমার এখানে বাই ডিফল্ট কী থাকতেছে এখন? এখন যান 72 কাজ করতেছেন, 76, 1200 পার হয়ে গেলে 60 হয়ে যাবে। কী হয়ে যাবে? যেহেতু ডিফল্ট আপনি বড় ডিভাইস ধরে করছেন, 1200-র উপর থেকে যেটা বলেন যে বাই ডিফল্ট আমার 76 আছে, আমি যখন 1200 পার হয়ে যাব তখন আমার এটাই যায়। মিডিয়া করে কনসেপ্ট বুঝছি আমরা, এতটুকু বুঝলে। এখন আপনি শুধু টাইটেলটা বুঝলেন, এখানে বিভিন্ন সেকশন আসবে, কোন সেকশনটা কতটুকু কাজ করতেছে, এটা হচ্ছে ফাইনাল সেকশন। পরে রেসপন্সিভ চেক করবো কি আমি ডেস্কটপ দিয়ে আগে টেমপ্লেট বানাবো, দেন হচ্ছে আমি পরবর্তীতে কাজ করব। তো এই হচ্ছে কাহিনী। তাহলে আমি এই মিডিয়া করে এই কনসেপ্টটা বুঝলে আপনি যে কোনো সাইট রেসপন্সিভ করার কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি জাস্ট, তাহলে আমরা এটাকে এমটি রাখলাম। এখন এখানে বুটস্ট্র্যাপের যে বিষয়টা বোঝা দরকার, আপনাদের অলরেডি গ্রিড নিয়ে যেহেতু কাজ করছেন, আমি এখন যেটা করব এই টেমপ্লেটটাকে সেভ দিয়ে রাখবো, মানে এমটি হিসাবে, কিচ্ছু না এটার ভিতরে। হ্যাঁ, এটার যে সিএসএস ফাইল আছে সব ক্লিয়ার করে দিলাম আমি। সিএসএসের মধ্যে কিছু নাই। সিএসএসের মধ্যে আরও ভেরিয়েবলটা ধরতে পারি, এটা থাকলো, এটা থাকলো। এই পুরো প্রজেক্টটায় আমি এখন কি করব, যে আমার পরবর্তীতে কালকে যদি আবার লাগে আমি এটাকে জিপ করে রাখলাম মাস্টার টেমপ্লেট। এটাকে বলতেছি মাস্টার টেমপ্লেট। প্রতিদিন তার এই যে বুটস্ট্র্যাপ লিঙ্ক করা, আবার রেসপন্সিভ কোরি লেখা, একই ফাইল লাগবে না, এটা রাখেন। এখন এটার মধ্যে আপনি কাজ করেন বুটস্ট্র্যাপ। হ্যাঁ, আপনি এখন এটার মধ্যে PS1 বুটস্ট্র্যাপ ক্লাস 1, তাহলে এইটাকে আমি ক্লোজ করে দিই। এখন বুটস্ট্র্যাপের কলাম নিয়ে আমরা জাস্ট একটু কলামটা আজকে দেখাতে শেষ করে দিই, যেহেতু টাইম আজকে তো ক্লাস প্র্যাকটিস করতে দিতে পারলাম না। আপনারা যেটা করবেন আমি একটু বলে দিই, খুবই সিম্পল কাজ। বুটস্ট্র্যাপ তাদের কন্টেনারের এখানে, এই যে আমরা কন্টেনার বানাইছিলাম না, কন্টেনার মানে কি মাঝখানে নিয়ে আসা একটা ওয়েবসাইট লেআউট বানাইতে গেলে, এর আগে বারবার বুঝাইছি, এর আগেও শিখাইছি যে ধরেন এই একটা পুরো সাদা ওয়েব পেজ, আমি একটা ওয়েবসাইট বানাবো, এটা হচ্ছে আমার কন্টেনার, একটা বাক্স। এই কন্টেনারটা কি পুরো ডিসপ্লে জুড়ে থাকতে পারে, আবার কি নির্দিষ্ট উইটও হতে পারে। তো নির্দিষ্ট উইট থাকলে এটাকে বলা হয় ফিক্স লেআউট, আর যদি পুরোটা থাকে তাকে বলা হয় কি ফ্লুইড লেআউট। এই কাজটা করার জন্য বুটস্ট্র্যাপ আপনাকে কন্টেনার দিয়ে রাখছে, এবং এই কন্টেনারটা কি তারা রেসপন্সিভ বানাই রাখছে। আপনি শুধু ক্লাসের নামটা কি বলবেন? কন্টেনার বলবেন। তাহলে ওয়েব পেজের এখানে মাঝখানে ধরেন এই প্যারাগ্রাফ বললাম লরেম,
তাহলে এই প্যারাগ্রাফটা এখন কি হবে, পুরো ডিসপ্লে জুড়ে আসবে। আমি কোনো হাইট উইট কিছু বলছি, পুরো ডিসপ্লে জুড়ে আসছে। তাহলে এখানে আরও লেখা থাকলো লরেম, কথার কথা লরেম আসছে, পুরো ডিসপ্লে জুড়ে আসছে না। তো এখন এটাকে যদি আমি কন্টেনারের মধ্যে নিতাম, কথার কথা কন্টেনার, সরি একটা ডিপ নিতে হবে, ডিপ ক্লাস কি কন্টেনার। আর এটা প্যারাগ্রাফের মধ্যে রাখেন বা না রাখেন সেটা আলাদা, এখন ডিপের ভিতরে অনেক কিছু থাকতেই পারে, এটা পি এর মধ্যে দিলাম। এখন কি হলো দেখছেন, মাঝখানে চলে আসছে, এটা রিসেট করে নেই, মাঝখানে চলে আসলো না কন্টেনার। এই বুটস্ট্র্যাপে জাস্ট কি বললেন আপনি, শুধু কন্টেনার বললেন, এবং এই কন্টেনারে আবার কি আছে, এসএম আছে, এলজি আছে, এত কিছু লাগবে না, শুধু কন্টেনার বললেই হবে। তারা বলে দিছে যে আওয়ার ডিফল্ট কন্টেনার ক্লাস ইজ রেসপন্সিভ, তার মানে এই কন্টেনারটাও কি হবে, রেসপন্সিভ হবে। যেমন এখানে আপনার এই কন্টেনারটা এই অবস্থায় যদি আমি ইন্সপেক্ট করে দেখি, কন্টেনার মাপ কতটুকু দেওয়া আছে দেখেন, কন্টেনার উইথ কত দেওয়া আছে 1140, এই দেখেন মিডিয়া কোয়েরি লেখা আছে, বুটস্ট্র্যাপের ভিতর তার লিখে রাখছে মিনিমাম কত, সর্বনিম্ন কি 1200, মানে 1200তে 1140 সাপোর্ট করবে। এই যে 1200-র মধ্যে যখন থাকবে কত, এই যে উইথ কত থাকবে, এবং সেই জিনিসটা তারা করে রাখছে, এটা নিয়ে আমার মাথা ব্যথার কোনো দরকার নেই, কারণ তারা এটা করে রাখছে। এবং এটাকে যখন আমি ছোটো করবো 1200 নিচে নামবো, দেখেন 1200 থেকে আমি নিচে নামি, যেই 1200 নিচে 1100-তে চলে আসলাম, কত হয়ে গেল 992 হয়ে গেল। এই যে বলে রাখছে যে যখন 992 উইথ কত হবে 960 আসছে। তো তাদের সিএসএসের মধ্যে এগুলো সব করে রাখছে, প্রত্যেকটা রেসপন্সিভ করে রাখছে, জাস্ট কন্টেনার বললেই আমার কাজ শেষ, মাঝখানে চলে আসবে। তাহলে কন্টেনার ক্লাস কী কাজ করে, মাঝখানে নিয়ে আসে। আর এটাকে যদি ফুল উইথ করতে হয় তাহলে কন্টেনারের সাথে আরেকটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে ফ্লুইড, FLUID। এটা বলে কি হবে, পুরো ডিসপ্লে জুড়ে আসলো। ফ্লুইড বলাতে কি হয়ে গেল, পুরো ডিসপ্লে চলে আসছে, কন্টেনার ফ্লুইড। এই যে এদের এখানে আছে যে কন্টেনার আর একটা ক্লাস ফ্লুইড, এটা বলা হবে কন্টেনার ফ্লুইড। এটা ক্লাসের নাম তো ঠিকই আছে না, বানান ভুল করছি। তাহলে এটা ক্লাস, জাস্ট এতটুকু বলেন আসছে, পুরো ডিসপ্লে জুড়ে আসছে। যদি এখানে আমার ডিসপ্লের ইয়ার কারণে এখানে 15 পিক্সেল প্যাডিং পাওয়ার কথা, পাচ্ছে না কেন, ডিফল্ট প্যাডিং আছে, এই যে প্যাডিং এখানে পাচ্ছে, এই যে গ্রিন কালার একটু দেখেন ভালো করে, আসছে না, এই যে প্যাডিং 15 দেখেন, এই যে প্যাডিং লেফট 15 পিক্সেল, এই যে 5 এখানে তারা ইউজ করছে, যে প্যাডিং রাইট, হ্যাঁ এটা তারা এই যে 1.5 রেম আর কি, যেটা দেওয়া বেস কাটার। তাহলে দুই ধরনের কন্টেন্ট, একটা হচ্ছে ফ্লুইড, একটা হচ্ছে ফিক্সড। তা আপনার ডিসিশন হবে এটা, আপনি কি পুরো ডিসপ্লে জুড়ে ওয়েবসাইট বানাবেন না ফিক্সড বানাবেন। যদি ফিক্সড হয় শুধু কন্টেনার, আর যদি পুরো জায়গা জুড়ে হয় তাহলে কি ফ্লুইড। বুঝা গেছে কন্টেনার। আচ্ছা, কন্টেনারের পরে আসতেছে হচ্ছে আপনাকে এরকম সাইটটা ঘর করতে বলা হলো, এই যে এটাতে এটা করলাম না, কন্টেনার ফ্লুইডের ভিতরে আরেকটা ডিপ নিয়ে কন্টেনার নিতে না না আর কন্টেনার নিতে, কন্টেনার কাজ ওইটাই। এরপরে ধরেন আপনি এরকম চারটা ঘর বানাতে হবে, কথার কথা এরকম চারটা ব্লক বানাতে হবে। এখন এটার ভিতর কি থাকবে সেটা পরে বিষয়, আর চারটে এরকম ঘর বানাতে হবে। তাহলে আপনাকে কী করতে হবে, এরপরে স্টেপই হচ্ছে আপনাকে রো নিতে হবে, কী নিতে হবে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বুঝতে হবে। তো গ্রিডের জন্য যে আমরা বলেছিলাম যে রো নিছি, তারপরে কি কলাম তৈরি করছি, তো বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো প্রত্যেকটা করে আছে বুটস্ট্র্যাপের। এবং কলামের মধ্যে কি বলা আছে, সাইজ আছে, ছোটো ডিভাইসের জন্য কি কল SM, মিডিয়ামের জন্য কি MD, আর হচ্ছে এক্সেল, LG, এক্সেল, ডাবল এক্সেল। তাহলে আপনার কাজ হচ্ছে কি নেবেন, একটা রো নেবেন, আপনার কাজ হচ্ছে একটা রো তৈরি করা। তাহলে আমি এখানে যদি আমার এই হচ্ছে কন্টেনার, আমার এটার মধ্যে 4টা বক্স থাকবে এরকম, কথার কথা এরকম 4টা বক্স থাকবে, ছোট বড় হলে হতে পারে। অ্যান্ড এই 4টাকে একটা অবশ্যই একটা প্যারেন্ট থাকতে হবে। এই প্যারেন্টের নামটা কি, রো, মানে কলাম বানাইতে গেলে রো লাগে, সেই হিসাবটা সবসময় মনে রাখবেন। তাহলে এখন আপনি এখানে এইটুকু বুঝলেই কাজ শেষ আমার। তাহলে এখানে বললাম কি, তাহলে এখানে কন্টেনার নিলাম আমি, ফ্লুইডের কথা বাদ দিলাম, প্যারাগ্রাফটা ফালাই দিই এখানে আমরা। আচ্ছা, এই প্যারাগ্রাফ আছে থাক, কথার কথা আমি, আচ্ছা এটা আছে থাক, আমরা আর একটা কন্টেনার নিলাম, ডট কন্টেনার ডট রো কল। আমি কয়টা কলাম নেব, 4টা কলামের কথা বলছি নাকি। আপনি এখানে কলামের সংখ্যা বললেও হবে, না বললেও হবে, শুধু কলস 4 নিলেন। অ্যান্ড এটার ভিতরে আমি কিছু লেখা দিই, ইমেজ আনতে পারি, লরেম। ওকে, দেখেন তো 4টা কলাম হয়েছে না। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিছি ফাইলটা, আমরা আবার রান করি। আসছে 4টা কলাম, 4টা কলাম হয়ে গেল না। আচ্ছা, এই যে প্যারাগ্রাফের লেখাটা, এই জায়গাতে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, তাহলে এটাকে কি করতে হয় বলেন তো, টেক্সট অ্যালাইন কী করতে হয়,
মানে অ্যাকচুয়াল লেখাটাকে যদি মানে দুই সাইড থেকে এক জায়গায় করতে চাই, টেক্সট লাইনের কী কী প্রপার্টি আছে, মানে কী ভ্যালু আছে, টেক্সট লাইন কী হয়, টেক্সট লাইন সেন্টার হয়, টেক্সট লাইন লেফট, টেক্সট লাইন রাইট, আর ওটা কী আছে সব ভুলে গেছে, টেক্সট লাইন জাস্টিফাই আছে না একটা। তাহলে আপনার যদি আপনার সিএসএস ফাইল বলেন যে পি নামে যে ট্যাগ আছে অথবা ক্লাস, আপাতত বললাম যে টেক্সট লাইন কী হবে, জাস্টিফাই হয়েছে, এই যে আসছে প্রত্যেকটা বর্ডার আসছে, 4টা কলাম হয়ে গেল না। জাস্ট কি বলছেন এখানে, তো এইটার আবার শর্ট ক্লাস আছে, আপনি এটার বলার দরকার নেই, আপনি ইচ্ছা করলে এখানের মধ্যে যদি বলে দেন ক্লাস জাস্টিফাই, ক্লাস কি টেক্স হাইপেন কি টেক্স জাস্টিফাই, মেবি এরকমই। আচ্ছা টেক্স জাস্টিফাই আমার ক্লাসের নামটা, টেক্স অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টে আসলে এই যে এখানে আছে দেখেন টেক্স স্টার্ট ইন্ট র্যাপিং, এদের মনে জাস্টিফাই ক্লাসটা নাই। আচ্ছা যাই হোক, এদের এখানে ওইটা রাখে নাই তারা ওয়ার্ড ব্রেক, তাহলে ওটা কাস্টমাইজ করে নিতে হবে। টেক্সট আপার কেস লোয়ার কেস আছে, এই যে আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ আছে, সাইজও আছে, এগুলো যে হেল্পার ক্লাস এটাকে বলা হয় সবটি কি টেক্সটের প্রপার্টি। তো যাই হোক এরকম, তো এই যে 4টা কলাম হয়ে গেল। হ্যাঁ, এখন এই কলামটা তো আসলে রেসপন্সিভ কিনা আমি একটু দেখি। দেখেন ছোটো ডিভাইসে গেলাম, এই যে মিডিয়া করে এটা দিলাম, আমি ছোট করি, 4টাই আছে, 4টাই আছে তাই না, 4টাই আছে, এখনও কয়টা 4টা, তারপরে কয়টা হয়ে গেল 3টা, এরপরে 2টা, এরপরে 1টা। তার মানে কল বললেও কি রেসপন্সিভ, জাস্ট কিচ্ছু না, তারা ফ্লেক্স বলে রাখছে, তার প্যারেন্টে সব ফ্লেক্স বলে রাখছে। দেখেন এই যে প্যারেন্টে দেখেন, এই দেন ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, যা শিখাইছিলাম এখানে। হ্যাঁ, এখানে আরও তারা মার্জিনের ক্যালকুলেশন করছে, মার্জিন লেফট রাইট। হ্যাঁ, এবং এই যে কলামগুলো ফুললি এই যে ফ্লেক্স দেওয়া আছে দেখেন 0 1 0 0% অটোমেটিক, মানে এটা অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, মানে ডিসপ্লে অনুসারে কি হাইট উইথ কলামের কি হাইট উইথ অটো নিচ্ছে। এখন আমি এখানে বলতে পারি যে কল, তার মানে আপনি যখনই বললাম যে কল মানে 12টা কলাম আছে, এখানে কত আছে 12টা কলাম আছে, আমি এখানে তাহলে দিলাম হচ্ছে 3, কি বললাম 3 4 12। এখন এটা কিন্তু সবসময় 4টা থাকবে, দেখেন আর ছোটো হবে না, মানে সবসময় কি থাকবে, এখন যে 3 ভাগ করতে বলছেন, 3 ভাগ করতে বলছেন না, মানে 4 ভাগ করতে বলছে, 3 করে ভাগে পড়ছে, তার মানে এটা আর ছোটো হবে না, কারণ আপনি ডিফাইন করে দিয়েছেন যে 3 করেই থাকতে হবে, এখন আর ছোটো হচ্ছে না। তাহলে ওয়েটা কি, এখন ওয়েটা হচ্ছে আপনাকে যে পরবর্তী কলাম, মানে আপনি কোন ডিভাইসের জন্য কোন কলাম ইউজ করবেন সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে, যে কল মানে হচ্ছে শুধু ছোট ডিভাইস, তারপরে কি আছে কল এসএম, কল এমডি, কল এলজি। তাহলে আমি যদি ডেস্কটপে কাজ করতেছি তাহলে এখানে আমি বলবো যে কল এলজি কত, কল এলজি 3, তার মানে লাস্ট ডিভাইসে কটা করে দেখাবা 3 4 12। এখন এখানে প্রশ্ন করতে পারছে আমি যদি আরও 4টাও নেই, তার মানে কী হবে, এখন তো হয়ে গেলে কত 3 5 15 হয়ে গেল, তার কী করবে 12 হলে 4টা রাখবে, বাকিটা কি নিচে নামাই দেবে, দেখেন নামাই দিছে। পরটা এলজি, এলজি কোথায় সাপোর্ট করে, এলজি মানে কত এটা না, কত 992 পরের থেকে 4টাই যায়, 992 পরে কয়টা আছে, যেই 992 নিচে আসবেন সব একটা হয়ে গেলে দেখেন। তার মানে পরের স্টেপে তার বলেন নাই, বলছেন আপনি, মানে আপনি এলজি বলছেন, এলজি মানে কি 992, 992 থেকে উপর দিকে 3টা করে দেখাবে, মানে 4টা করে দেখাবে, তারপরে তার বলেন নাই আপনি বলছেন, তাহলে পরের কলাম কোনটা এমডি। তাহলে এখন আমি বলে দিলাম এরকম, তাহলে এখানে আপনি কলাম যেটাই নেন অটো হিসাব হবে, তাহলে এখানে 3 4 12, তাহলে এখানে বললাম কল এমডি, এটা হাইপেন হবে, হ্যাঁ এমডি, এখানে কত করে দেখাবো আমি বলেন তো, 3টা করে দেখাবো কথার কথা। এরপরে কলাম কত আছে কল, এরপরে নিচেরটা আর কি কল কি আছে এসএম, কয়টা দেখাবো 2টা করে দেখাবো। এখন 424 হলেও সমস্যা নেই, 612 হলে কি বাকি 6 12টা নিচে নেমে যাবে, এই তো। এরপরে আসলে কী হবে একটা করে দেখাবে, বাই ডিফল্টে কী থাকবে দেখেন আপনি ফুললি রেসপন্সিভ, এই তো 4টা 3টা, এই যে 992 নিচে আসে 3টা 2টা, এরপরে কি একটা কাজ করতেছে। তো এই জাস্ট 3টা জিনিস মনে রাখতে পারবো না আমি, মানে এলজি এমডি এসএম, এখন কয়টা করে রাখবো হিসাবটা ওই যে 12-র হিসাব বলছিলাম, মনে রাখলে হবে যে আমি 3 ভাগ করব না 2 ভাগ করব না 4 ভাগ করব। আর এমডি ইউজ করলে কখন, এমডি করলে কখন ইউজ হবে, এক্সেল করলে কি হবে, তার মানে সিদ্ধান্ত আপনার যে এক্সেলে কয়টা দেখাবো, এমডিতে কয়টা দেখাবো, এসএমে কয়টা দেখাবো। তাহলে আমি বললাম যে তুমি যখন লার্জ ডিভাইসে থাকবা তখন তোমার হচ্ছে এটাকে 4 ভাগ করবা, তাহলে 3 4 12, 3 করে ভাগে বললো, কত করে বললো 3 4 12। এখন এখানে যদি আরও 5টাও দেন সে কী করবে,
ওই যে ক্যালকুলেশন এখন বললাম যে 3 4 12 মানে তো এই না, আমি যদি এখানে আরও দুইটা দেই তাহলে কি ওই দুইটা অটোমেটিক নিচে নামবে, মানে বাকি 4টা ঠিক রেখে এখন এটার ভিতরে আমি আরও 4টা দিলাম, কথার কথা সেম জিনিস একই রোয়ের ভিতরে, এই রোয়ের ভিতরে আমি আবার এটা দিলাম কন্ট্রোল সি, কিছুই দেখতে পাচ্ছি না, এটা আমি আবার পেস্ট করলাম, কথার কথা এখন কয়টা হয়ে গেল, ডাবল হয়ে গেল না, তো ডাবলটা কী হবে অটোমেটিক নিচে নামবে, 12 মিলে গেছে, বাকিটাকে আবার নিচে নামাই দিছে এবং সব কিছু একইভাবে কাজ করবে। দেখেন এই 3টে এই যে অটোমেটিক নামতেছে, 2টে এবং তারপরে একটা করে কাজ করবে। তার মানে এতটুকু শিখলেই এনাফ, আপনি বুটস্ট্র্যাপের এই তো এই করে শিখলে আপনার যে কোনো সাইড রেসপন্সিভ করতে পারতেছেন। এখন এই হিসাবটা আবার কী হতে পারে, ছোটো হতে পারে, বড় হতে পারে, লেআউটে সপ্তাহ সাইডটা সমান থাকে না, এইটার জন্য বুটস্ট্র্যাপ গিট সিস্টেমের নিচের দিকে আসলে সব জিনিস দেওয়া আছে, যেমন একটা বড় বানাবেন, একটা ছোট বানাবেন। এই কলামে যদি আসি আমার এখানে হিসাব নিয়ে সব দেওয়া আছে, আপনি ইকুয়াল বানাবেন না ছোট করবেন না বড় করবেন সব আছে। অনেক টাইম আমার দুইটাও লাগে, তো আগামী ক্লাসে আমি এটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট আগামী ক্লাসে বোঝাবো, ভার্টিক্যালটা বোঝাবো। তো আমার ধরেন এখানে আরও একটা কন্টেনার নিলাম, কথার কথা ডট কন্টেনার, এরপরে কি নিতে হবে অবশ্যই রো কল, আমি বললাম LG 8, একটা নিলাম হচ্ছে, তাহলে 8 আর 4 কত হবে, 8 8 16 নিলে তার কাজ করবে না, এখানে যদি 8 নিয়ে কাজ করবে তাহলে কী হবে, এখন 12 তো নিতে 12 মিলাইতে হবে আমাকে, 8 আর 16 নিলে কী কাজ করবে বলেন তো, দুইটা পাশাপাশি থাকবে তখন আর, এখানে 8 আর 16 নিছি, দুইটা তো আর পাশাপাশি কাজ করবে না দেখেন, কারণ 8-এর পর তো এই জায়গাতে আর 8 নাই, মানে আর আছে কত 4, হাতে কাছে কত আছে 4 আছে, তো 8 তো আর মিলতেছে না ওখানে, তার মানে এখানে আমাকে কত ইউজ করতে হবে 4 ইউজ করতে হবে। তাহলে এখন কি এবার আসছে, ইভেন এটার মধ্যে যদি আমি আবার দুইটা ভাগ করতে চাই, তো সেম একইভাবে এই যে কলামের ভিতরে আমি আবার দুইটা ভাগ করব, মানে আমার এই যে ধরেন এখানে আছে 8, কথার কথা এই হচ্ছে কন্টেনার বা রো, এটা ধরেন রো, ওকে এই হচ্ছে 8, এই হচ্ছে 4। এখন কলামের সাইজ বলে, এখন আপনি এই 8 আর 4 কোন ডিভাইসে দেখাবেন, বড় ডিভাইসে দেখাবেন তাহলে এমডি, যদি ছোটোতে এসে যদি এরকম রাখতে চায় তাহলে SM ইউজ করেন। তো SM আসলে যখন 8 বানাবো তখন তো এই জিনিসটা কম্প্যাক্ট হয়ে যাবে, জায়গা কম হয়ে যাবে না, তখন আমি বলতে পারি যে ঠিক আছে SM আসলে তোমরা সমান সমান হবা, যখন LG-তে থাকবা তখন 8 আর 4 দেখাতে পারো। এটা হচ্ছে লেআউটের আপনার প্রয়োজন অনুসারে আপনি কীভাবে দেখাতে যাচ্ছেন। এখানে আসার পর আমি আবার ইচ্ছা করলে দুইটা কলাম নিতে পারি না, তাহলে কী করতে হবে, আবার এখানে রো নিতে হবে, আবার কলাম, আমি বললাম যে ঠিক আছে তুমি MD-তে যখন আসবা কত করে দেখাবা, দুইটা দেখাবা, 6 গুণন 2, এখানে হবে 6, তাহলে এটা সেম একইভাবে, তাহলে এটার মধ্যেও আমি কি করতে পারি কন্টেন্ট নিতে পারি, ইমেজ নিতে পারি, যা ইচ্ছা তাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমি যে পিতেই বুঝলাম লরেম, দেখেন এটার ভিতরে আবার কি, এই 8-এর ভিতরে আবার কি হলো, আবার দুইটা আসলো না। আমি যদি এখানে একটু জাস্ট একটু বোঝার জন্য আবার এই দেখেন বর্ডার ক্লাস ইউজ করতে পারেন, বুটস্ট্র্যাপের বর্ডার, এটা ইউজ করলে দেখেন বর্ডার চলে আসছে, আসছে বর্ডার, 8-এর মধ্যে কি আবার 4, এবং এটাও রেসপন্সিভ, আপনি যখন এটা সাপোর্ট করবে কোন MD, মানে MDর নিচে আসলে সবাই এক, MD-তে যখনই আসবে এটা একটা করে হয়ে যাবে, এটার ভিতরে একটা হয়ে যাবে, বাট এটা দুইটাই থাকবে। এই যে যখনই আপনি MD-র ভিতরে আসলেন এই যে দুইটা একটা হয়ে গেছে, এখানে দুইটা আছে, এটা 8 আছে, এটা 4 অটোমেটিক নিচে নেমে গেছে, এই যে একটা হয়ে গেল, তো সব একই লেখা, এই জন্য কি বোঝা যাচ্ছে না। তো মূল হিসাব হচ্ছে আপনারা এই এতটুকু জিনিস যদি মনে রাখতে পারেন, আমার কথা হচ্ছে যে বেশি কিছু না, 3 কলাম ধরে কাজ করলে এনাফ। আপনি LG করবেন, MD আর হচ্ছে SM, কোন ডিভাইসে কয়টা দেখাবেন কলামের সংখ্যাটা বললেই কাজ হয়ে যাবে। তো এইটা সবসময় মনে রাখবেন যে আপনি ইকুয়ালি মিলাই দিতে হবে, যে আপনি আসলে কত চাচ্ছেন। এখন এখানে 8 দিলাম, এখানে দিলাম 10, তাহলে তার মিলবে না, মিলবে না। আবার সব ইকুয়াল যদি নাও হয় তাহলে এখানে 8 আর 4 হতে পারে, বাট ছোটো ডিভাইসের সাথে 8 4 দেখান, SM এর কি 8 4 দেখাবো আমি, LG-তে হয়তো বা এরকম ঠিক আছে, বাট আমি যখন ছোটোতে আসবো তখন এটাও অর্ধেক এটাও কি অর্ধেক হতে পারে, তখন আপনি বলতে পারেন যে ঠিক আছে তুমি যখন এরপরের যে ডিভাইস কি LG-র পরে কি আছে MD আছে নিচে, তাহলে এখানে বলতে পারি যে ঠিক আছে তুমি যখন MD-তে আসবা তাহলে তোমাদের দুইজনেরই জায়গা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে কি হবে, যখনই আমি এখন MD-তে আসবো তাহলে এটাও 6 হয়ে যাবে, এটাও 6 হয়ে যাবে। এই MD-র মানে হচ্ছে কি 992, যখনই 992 নিচে আসবো, নিচে আসি, এই অবস্থা আছে না, তাহলে এইটা 8, এটা কত আছে 4, যখন এখানে আসলেন তখন কি এটাও 6, এটাও কি হয়ে গেল 6, এবং দেখেন আপনি এটার মিডিয়া করে দেখেন
এই যে কল এমডি, এই দেখেন কল এমডি সাপোর্ট করছে, তাই না? কল এমডি আসছে, এখন কত আসছে? এবং তারা দেখেন এই যে মিডিয়া করে রাখছে মিনিমাম ধরে, তাদের সিএসএস ফাইলে কি গ্রিডের মধ্যে এটা বলে আছে। এই তো এই হচ্ছে কাজ। তো এইটা দেখে আগামী ক্লাসে আপনাদের একটা হোমওয়ার্ক, এরকম 4টা ঘর বানিয়ে নিয়ে আসবে, 4টা ঘরে শুধু 4টা ইমেজ আনতে পারবেন। এরকম একটা হয়ে যাবে, পরে আবার একটা নেবেন, এরকম 8টা, হয়তো 3 4 12টা নিলেন। সিম্পল কাজ এটা করার জন্য আপনারা যে ডকুমেন্টেশন যাবেন, আমি জাস্ট বলে দিলাম কার্ড, এই যে কার্ডে গেলাম, এই যে কার্ড, এই কোডটা কপি করব, জাস্ট এটা কপি করব। আমরা যদি আমাদের এই টেমপ্লেটের এখানে আসি, আমি একটা করে দিই, বলে দিলাম আর কি, এটার মধ্যে আমি কার্ড দিয়ে দিলাম, কি দিলাম? কার্ড। তো কার্ডের এই যে ডিফল্ট ইনলাইন সিএসএস যেটা আছে না, কপি করলে এটা সতর্কভাবে করবেন, এই যে ইনলাইন সিএসএসটা বাদ দেবেন। ডিফল্ট উইথ আছে 18, এখন আপনার কলামের উইথ আর 18 রেম হবে না, এটা একটু বাদ দিয়ে দিন, তাহলে কাজ শেষ। আর এখান থেকে আমি একটা ইমেজ আমি দিয়ে দিলাম, ধরেন এখান থেকে ওপেন ইমেজ ট্যাব, আমি জাস্ট সিড এন্ড লিঙ্ক ধরাই দিলাম, বিশাল লিঙ্ক হয়ে গেল যে। আচ্ছা, ইমেজটা ডাউনলোড করে নিলে বুঝতে সুবিধা হবে। একটা জিনিস বানাই দিই, আপনার একটু এখানে আসলাম, আমাদের এখানে একটা মিসিং হয়ে গেছে, আইএমজি নামে কোনো ফোল্ডার নেই। হ্যাঁ, একটু খেয়াল রাখে, আমি মাস্টার টেমপ্লেটে কিন্তু বলি নেই, তো যে কারণে প্রবলেমটা হয়েছে। মাস্টার টেমপ্লেটে বলে দিলে ভালো হতো। আইএমজি ফোল্ডারটা নাই, আইএমজি স্ল্যাশ এইটা, এই তো হয়ে গেল। যদি এখন এটাকে টেমপ্লেটে যান, সরি, এটাকে ফরম্যাট করে দেয়, ওপেন সার্ভার আসছে, এই তো ডিজাইন হয়ে গেল। এখন এটা হাইট, ইমেজটা হাইট বেশি, ধর কি কার্ডের হাইটটা বেশি আসছে, আমি লেখাগুলো চেঞ্জ করে দেবেন এবং এটাকে আপনি আরও 4টা বানাতে দেন। এটার ভিতর কি ইমেজ নেবেন, এটা হাইট কত হবে আপনার মতো করে এটা সাজায় নেন আর কি। জাস্ট এই যে রো নিলেন, এটাকে কপি করে আমি আরও 3টা দিয়ে দিলাম, 3টা দেন আর 10টা দেন, কোনো সমস্যা নেই। সে 4টা হলে তো বাকিটা অটোমেটিক নিচে নামাই দিল, এই তো হয়ে গেল। এখন এখানে কি দেবেন, আপনি প্রোডাক্টের প্রাইস যেটা দেওয়া আছে, করা যাবে না? চেষ্টা করেন, না হলে আগামী ক্লাসে এরকম আপনার এরকম ইচ্ছা মতো কার্ড বানান, আপনি 4টা নেন, 8 আর 4 নেন, 9 3 নেন। আপনার এই জায়গায় আসার পরে এই যে গ্রিডটা দেখেন, দেখে কাজ করেন। তো এরকম টেমপ্লেট বানান। এখানে এই যে একটা, এটা কন্টেনার নেব, পুরোটাকে নেব, একটা সেকশন নেব, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তারপরে কন্টেনার, এরপরে রোতে 12 কলাম নিলেই হয়ে যাবে। লেখাটা কি টেক্সট সেন্টার দেবেন, উপরে নিচে প্যাডিং দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আজকে তো অনেক